আমরা ওপেন করি VS কোড। আমাদের যেটা লাগবে, আমাদের নোড.js লাগবে। জাভাস্ক্রিপ্টে কাজ করার জন্য আমাদের নোড.js লাগবে, কারণ আমরা জাভাস্ক্রিপ্ট যেহেতু ডোমের ওই যে আমরা HTML দিয়ে HTML এ কীভাবে জাভাস্ক্রিপ্ট ইন্টিগ্রেট করে কাজ করতে হয় ফাইল, সেটা আমরা আর কি করব, সেটা পরে, আমরা এখানেই দেখব না, আমরা সেটা পরে করব। এটা হলো ব্লক টেমপ্লেট, এটা ফুল কেটে দেই, আমি নতুন একটা ফোল্ডার ক্রিয়েট করি, এখানেই আছে। এখান থেকে এখানেই নেই। আজকে ক্লাস সম্ভবত কত, আজকে হলো 13 নম্বর ক্লাস। আচ্ছা, এখান থেকে ক্লাস লেকচার এখান থেকে ওপেন করি। তো এখানে আমরা একটা ফাইল ক্রিয়েট করব, ফাইলের আমরা নেম দিচ্ছি জাভাস্ক্রিপ্ট ক্লাস দিলাম, দিয়ে .js দিলাম। আমরা মূলত এই ফাইলটার উপরেই কাজ করব, আমরা কোনো HTML এর সাথে ইন্টিগ্রেট করে কাজ করব না। HTML এর সাথে ইন্টিগ্রেট করে কাজ করার জন্য আমরা এটা মানে বলছিলাম যে কিভাবে কাজ করতে, জাস্ট দেখাই যাচ্ছে, এটা আমরা ল্যাঙ্গুয়েজ শেখার পরে করব। যে একটা স্ক্রিপ্ট ট্যাগ নিতে হয়, আমি জাস্ট আইডিয়া দিয়ে যাচ্ছি। আমার কি ব্যাপার, কাজ করে না? এখানে ফাইল ফাইল সেভ কিছুই কাজ করতেছে না, কারণ কি? হয় মাথা খারাপ হয়ে গেছে। এবার এবার কাজ করতেছে মাঝে মাঝে, মানে ওর নিজেরই মাথা খারাপ হয়ে যায়। তো আমরা যেটা করতে পারি কি, এই যে একটা স্ক্রিপ্ট ট্যাগ লিখতে হয়, এই HTML এর একটা স্ক্রিপ্ট ট্যাগ আছে বা এলিমেন্ট আছে ট্যাগ, যেটাই বলি এই স্ক্রিপ্ট ট্যাগের ভিতরে আমার এই জেএস ফাইলের পাথটা বলে দিতে হবে। বলে দিলে আর কি আমরা জাভা HTML এর সাথে জাভাস্ক্রিপ্ট ইউজ করতে পারবো। সেটা কিভাবে, জাস্ট আমি একটু দেখাচ্ছি। আমি এখান থেকে গো লাইভ করি, গো লাইভ করে এখানে চলে আসলাম। এইটা ছিল আমাদের ফর্ম। তো আসলে এটা পাইছে কিনা, আমাদের পাথ কিন্তু ঠিক হয় না, কারণ এই ক্লাস 7 যে ফাইলটা আমি ওপেন করছি, এই ফাইলটা যে ফোল্ডারে আছে সেই ফোল্ডারে জাভাস্ক্রিপ্টের এই ফাইলটা আছে। তো এই জন্য আমাকে এখান থেকে পাথটা ঠিক করে দিতে হবে। এই যে আমাদের এটা হলো পাথ। তো এটা আসলে পাইছে কিনা কিভাবে বুঝবো? আমরা প্রথম এখানে জাভাস্ক্রিপ্ট নিয়ে কাজ করতে গেলে সব থেকে বেশি ইউজ যেটা করতে হবে ডিবাগ করার জন্য, সেটা হলো কনসোল। কনসোল করতে হবে আমাদের বারবার, কারণ আমরা কিন্তু ডিবাগ অন্যভাবে করতে পারি, কিন্তু সবথেকে সহজ এবং সবথেকে ইয়ে হলো কনসোল করা। কনসোলের অনেকগুলো ফাংশন আছে, মেথড আছে। আমরা প্রথম সবথেকে বেশি যেটা ইউজ করি সেটা হলো কনসোল লগ। তো তেমন একটা কিছু আমরা লিখি, কনসোল ডট লগ, মানে এই ফাইল আসলে কিভাবে কাজ করে এটা দেখানোর জন্যই। তো আমরা এখানে দিলাম হ্যালো ওয়ার্ল্ড। তো এই ফাইলটা এই HTML এর মাধ্যমে রান হচ্ছে কিনা আমরা এখানে চেক করব। তো আসলে জাভাস্ক্রিপ্ট এখানে কিন্তু কিছু পাওয়া যাবে না, এই যেহেতু ব্রাউজারেই রান করে, ব্রাউজারের এখান থেকে যে এই যে কনসোল ট্যাব আছে না, এই কনসোল ট্যাবে গেলে জিনিসটা পাবো, এই যে হ্যালো ওয়ার্ল্ড আমরা পেয়ে গেছি। আর আমাদের যে ফাইলটার নাম ছিল জাভাস্ক্রিপ্ট ক্লাস .js, এখানে আমরা পেয়ে গেছি। তো আমরা কিন্তু VS কোড এরম ফাইল ক্রিয়েট করে যে কাজ করতে পারি, শুধু তাই না, আমরা যে কোনো জায়গায়, আমরা সাপোজ এই ফাইলটার অফ করে দিলাম, তাহলে তো এই ফাইলের সাথে এর কোনো সম্পর্ক নাই, তখন কি এটা পাবো না? পাবো না। তাহলে কি আমরা এখানে কাজ করতে পারবো না? কনসোলে আসে, মানে ব্রাউজিং করে ইনস্পেক্ট করে কনসোলে আসার পরে এই কনসোলের মাধ্যমে আমরা এখানে সব কাজ করতে পারবো। আমরা সব এখানে করতে পারবো, জাভাস্ক্রিপ্টের যত কিছু সাপোর্ট করবে সব এখানে পাবো। এখানে যদি আমি কনসোল ডট লগ করি, তাও কিন্তু আমি পেয়ে যাব। কনসোল ডট লগ আমি যদি এখানে দিই হ্যালো কনসোল, এই যে এখানে কিন্তু হ্যালো কনসোল প্রিন্ট হয়েছে। তাহলে আমরা কিন্তু এই মানে এখানে এডিটরের মাধ্যমেও তো কাজ করতে পারি, আবার এই যে কনসোল যেটা দেখতে পাচ্ছি এখানে কিন্তু কোড করতে পারি, মানে জাভাস্ক্রিপ্টের কোড কিন্তু এখানে আমরা করতে পারি, এখানে করতে মানে করে শিখতে পারি। কিন্তু আমরা এভাবে কোনোটাই শিখবো না, কারণ এখানে তো আর কোড করে আমরা আসলে কাজ ইমপ্লিমেন্ট করি না, এটা জাস্ট হলো ডিবাগ করার জন্য। তো আমি এটা কেটে দিচ্ছি, এটাও আমার লাগবে না। আমরা তাহলে কিভাবে শিখবো?
আমি এখান থেকে মোটামুটি করাবো, কিন্তু এরা প্রথম থেকে ডোম দিয়েই শুরু করছে। আমরা ডোম দিয়ে শিখবো না, আমরা আগে জাভাস্ক্রিপ্ট ল্যাঙ্গুয়েজটা শিখবো, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যেটা ওইটাই শিখবো। আমি এটা কেটে দিচ্ছি, আমার হয়তো ব্রাউজার আজকে লাগবে না, ওপেন করা থাক, সমস্যা নাই। এই ফাইলটাও কেটে দিলাম। এই ফাইলটা রান করে এখানেই আমরা কাজ করব, সব কাজ হবে এখানে আমাদের। তো এইটা করার জন্য আমাদের কি করা লাগবে, আমাদের যে কাজটা করতে পারছি আমি আগে এখানে লিখি, এই যে console.log যেটা আছে এই ফাইলটাকে আমরা এখন রান করব, জাভাস্ক্রিপ্ট ক্লাস ডট জেএস ফাইলটা রান করব। এখন এই ফাইলটার আমি একটা সংক্ষেপে নাম দিয়ে আসি, হ্যাঁ, তাহলে কারণ হলো এটাকে আমার বারবার লিখতে হবে, এই জন্য আমি সংক্ষেপে দিলাম জেএস আন্ডারস্কোর ক্লাস ডট জেএস, ফাইলটার নাম এটা দিলাম। এখন এই ফাইলটা রান করে আমরা আউটপুট নিয়ে এখানে ইয়ে করবো, যেমন যারা আমরা সি প্রোগ্রামিং বা সি প্লাস প্লাস করছি, ওই যে ওই এডিটরটা কী ছিল, নাম তো ভুলে গেলাম, জেএনইউসিসি সি প্লাস প্লাসের যে কম্পাইলার, ওর নাম কি ভুলে গেছি, কিন্তু ওই ওখানে যেমন আমাদের ছিল, হ্যাঁ হ্যাঁ কোড ব্লকস, হ্যাঁ কোড ব্লকস, আমরা কোড ব্লকসে কাজ করছি, সি সি প্লাস প্লাস পর্যন্ত কোড ব্লকসে কাজ করে। জাভার জন্য আমরা দেখা যাচ্ছে ওই যে জেভিএম ইউজ করছি, হ্যাঁ নেটবিনস আছে, ইক্লিপস আছে, এগুলো জাভাতে ইউজ করি। পাইথনের জন্য আছে, পাইচার্ম আছে, এরকম প্রত্যেকটা এর জন্য এডিটর আছে। আর ভিএস কোড তো সব ল্যাঙ্গুয়েজ এখানে কাজ করে, এ হলো গ্লোবাল আর কি, মানে ইউনিক না। আর ওগুলো প্রত্যেকটা ল্যাঙ্গুয়েজ স্পেসিফিক। তো এখানে আমরা জাভাস্ক্রিপ্টের কোডও রান করে দেখতে পারি। কিভাবে করব, আমি এখানে কনসোলটা ওপেন করলাম, মানে টার্মিনালটা ওপেন করে নিলাম, এটা হলো আমার টার্মিনাল, এই যে এই হলো টার্মিনাল। এইখানে আমরা কিভাবে এই ফাইলটা রান করব সেটা করতে গেলে আমাকে কমান্ড দিতে হবে, নোট দিয়ে দিতে হবে জেএস আন্ডারস্কোর, এই যে আমরা কিন্তু প্রত্যেকটা জাভাস্ক্রিপ্ট ফাইল এইভাবে রান করব। কারণ হলো আমরা যেহেতু এইচটিএমএল এর সাথে কাজ করা তো দেখালাম যে কিভাবে কাজ করে, ওভাবেও আজকে দেখবো না, কারণ ওটা হলো আমরা এইচটিএমএল টোটালি ভুলে যাবো এখন, মানে এইচটিএমএল এর সাথে আমাদের জাভাস্ক্রিপ্টের এখন কোনো সম্পর্ক নেই, আমরা এইভাবে শিখবো জাস্ট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা। তো রান করার জন্য নোট লাগবে। এখন এই নোট কিন্তু সবাই পাবে না, যাদের পিসিতে অলরেডি নোট জেএস ইনস্টল করা নাই তারা কিন্তু এই নোট কমান্ড দিলে বলবে যে নোট ইজ নট ফাউন্ড, বা এরকম বলবে যে এই কমান্ডটা পাওয়া যাচ্ছে না। তো তারা, যারা তো সবাই যেহেতু এখানে আছে, নোট জেএস অলরেডি জাভাস্ক্রিপ্ট পারে, তারা তো অলরেডি জানে। তো নোট জেএস এর এইটা ডাউনলোড করতে হবে, খুবই ইজি ডাউনলোড করা, যারা নতুন তাদের জন্য, যেহেতু ভিডিওটা আরও অনেকে দেখবে, হয়তো নতুন মানুষ দেখতে পারে। এই যে হলো এই যে ওয়েবসাইট আছে, এই ব্রাউজারে যে এখানে এসে এখানে নোডের ভার্সন আছে, এই যে সবসময় আমরা এলটিএসটা ইউজ করব, এই এলটিএস লং টার্ম সাপোর্ট যেটা, এটা ইউজ করব। তো এইটা দিয়ে এখান থেকে কোন কার যে মানে মানে আমরা যে যে অপারেটিং সিস্টেম ইউজ করি তার সে অপারেটিং সিস্টেমের জন্য, এখানে আমরা যারা উইন্ডোজ ম্যাক লিনাক্স, এখানে দিয়ে আর কি এই যে ডাউনলোড দিলে এখানে আর কি ডাউনলোড হয়ে যাবে। হয়ে তারপর হলো এই ইনস্টল করা সিস্টেম কি, ইনস্টলেশনের জন্য হলো ওই উইন্ডোজে যে কোনো সফটওয়্যার ইনস্টল করতে গেলে শুধু নেক্সট 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 দিয়ে গেলে হয়ে যায়, মানে ম্যাক্সিমাম ক্ষেত্রে। কিছু কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে হয়তো এনভায়রনমেন্ট ভেরিয়েবলও যে পাথ বলে দেওয়া আসা লাগে, বা কিছু ডিফল্ট সিলেক্ট করা লাগে, ডিফল্ট থেকে দুই একটা আলাদা সিলেক্ট করতে হয় কাস্টমাইজের জন্য। তো নোট জেএসে ওইটা সমস্যা নাই, এখান থেকে ডাউনলোড করে আর কি নেক্সট নেক্সট করে করে ক্লিক করলে হয়ে যাবে, ইস্যু হবে না। আর যদি ইস্যু হয় ইউটিউবে হাজার হাজার ভিডিও আছে, দেখে নিলে হবে। তো এই নোট আমাদের জাভাস্ক্রিপ্ট যদি এভাবে আমরা রান করতে চাই তাহলে কিন্তু নোট জেএস ইনস্টল করতে হবে, না হলে নোট কমান্ড দিলে নোট কমান্ডটা পাবে না। এতটুকু প্রাথমিক আমাদের লাগবে নোট জেএস শিখতে গেলে, ওই নোট জেএস বলতে জাভাস্ক্রিপ্ট শিখতে গেলে। নোট জেএস তো হলো জাভাস্ক্রিপ্টের আবার ফ্রেমওয়ার্ক, ব্যাকইন ফ্রেমওয়ার্ক। তো আমরা প্রথমে কি দিয়ে শুরু করব, একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে আমরা প্রথমে কি মানে কি থাকে, ইনপুট থাকে। একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে কীভাবে ইনপুট লিখতে হয়, কিভাবে আউটপুট পাই, তারপর প্রত্যেকটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের সিনটেক্স থাকে, কমেন্ট করার জন্য প্রত্যেকটা ল্যাঙ্গুয়েজের আবার স্পেশাল কমেন্টের জন্য স্পেশাল সিনটেক্স থাকে। তারপর ভেরিয়েবল থাকে, এক একটা ল্যাঙ্গুয়েজে ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হয় এক একভাবে। সব ল্যাঙ্গুয়েজে হয়তো কিছু কিছু ল্যাঙ্গুয়েজে সেম, কিন্তু মোটামুটি প্রত্যেকটা ল্যাঙ্গুয়েজের একটা আলাদা ইউনিক সিস্টেম আছে, মানে যেহেতু ল্যাঙ্গুয়েজই আলাদা তো ইউনিক সিস্টেম থাকাটা আসলে উপযুক্ত, মানে উচিত। তারপরে ভেরিয়েবল, তারপরে হলো ভেরিয়েবলের অনেকগুলো টাইপ আছে, এগুলো সম্পর্কে আমরা প্রাথমিকভাবে জানতে হবে। তো আমরা
প্রথমেই কি দিয়ে শুরু করি আমরা? প্রথমেই আমরা ভেরিয়েবল দিয়ে শুরু করি। প্রথমে আমরা ভেরিয়েবল দিয়ে শুরু করি। দাঁড়াও, প্রথমে আমরা ভেরিয়েবল দিয়ে শুরু করব এই কারণে, কারণ হলো জাভা স্ক্রিপ্টে এখানে স্প্লিট করে কিভাবে, স্ক্রল রান, ও এটা এটা কোনোদিন করি নাই। যাই হোক, এটা আমি করি নাই কোনোদিন, এই জন্য নিয়ে যাইতে পারতেছি না, পাশাপাশি নিয়ে আসতে চাচ্ছিলাম, যাই হোক লাগবে না। তো দেখেন, প্রত্যেকটা ল্যাঙ্গুয়েজের সব থেকে ইম্পর্ট্যান্ট একটা জিনিস হলো ভেরিয়েবল। মানে কয়েকটা জিনিস জানা লাগে, প্রত্যেকটা ল্যাঙ্গুয়েজ শিখতে গেলে খুব বেশি কিছু জানা লাগে না। তার সিনটেক্সটা কি সেটা জানতে হয়, ভেরিয়েবল, ডাটা স্ট্রাকচার, কন্ডিশন, কন্ডিশনাল স্টেটমেন্ট, তারপরে হলো কি বলে ওই যে লুপ, লুপ সম্পর্কে জানা লাগে। এরকম জাস্ট হাতে গোনা কিছু। আর যারা অবজেক্ট ওরিয়েন্টেড শিখবে, প্রত্যেকটা ল্যাঙ্গুয়েজের, হাই লেভেল ল্যাঙ্গুয়েজের আর কি অবজেক্ট ওরিয়েন্টেড ফিচার আছে, সেগুলো শিখতে হবে। এরকম বেশ কিছু জানলে হয়। তো তার মধ্যে সব থেকে যেটা ইম্পর্টেন্ট সেটা হলো ভেরিয়েবল। কারণ আমরা কোনো কিছু নিয়ে কাজ করতে গেলেই আমাদের কী লাগে, ভেরিয়েবল। তো ভেরিয়েবলের মিনিং কি? ভেরিয়েবল মানে যেটা হলো ভেরি করে, যেটা হলো সব মানে পরিবর্তিত হয়, পরিবর্তন হয়, এটাই তো ভেরিয়েবল। একটা হলো কনস্ট্যান্ট আর একটা হলো ভেরিয়েবল। কনস্ট্যান্ট মানে কি? যেটা হলো সবসময় অপরিবর্তিত থাকে। আর ভেরিয়েবল মানে কি? যে সমস্ত জিনিসের ভ্যালুগুলো পরিবর্তিত হয়। তো ভেরিয়েবল আসলে মানে ভেরিয়েবলের আমরা ডেফিনেশন কিভাবে দিতে পারি? ভেরিয়েবল, ভেরিয়েবলের সব থেকে সহজ এবং পারফেক্ট ডেফিনেশন হলো যে ভেরিয়েবল হলো একটা মেমোরি, স্টোরেজ। এটা হলো মেমোরি বা স্টোরেজের মতো কাজ করে। আমাদের এই পিসিতে বা প্রত্যেকটা জিনিসে যেমন মেমোরি থাকে কোনো কিছু স্টোর করার জন্য, আমাদের প্রোগ্রামিং শিখতে গেলেও, আমাদের প্রোগ্রামিং শিখতে গেলে দেখা যাচ্ছে কি লাগবে, হলো অনেক আমাদের হলো ডাটা স্টোর করতে হবে। প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ আমাদের একটা করে ডাটা বা বিভিন্ন সময় বিভিন্ন ডাটা স্টোর করে ওই ডাটাটা নেক্সটে নিয়ে কাজ করতে হবে। মানে পরবর্তী দেখা যাচ্ছে এখন আমার এইখানে আমি 2 নাম্বার লাইনে একটা ডাটা স্টোর করব একটা ভেরিয়েবলে, ওই ডাটাটা আমার দেখা যাচ্ছে হয়তো 100 নাম্বার লাইনে কাজে লাগবে। এখন 100 নাম্বার লাইনে ডাটা তো আমি ওইভাবে পাবো না যদি আমি এটা আগে স্টোর করে না আসি। তো এই যে স্টোর করার জন্য যে জিনিসটা লাগে সেই জিনিসটাকে বলা হয় ভেরিয়েবল বা মেমোরি, বা কি বলে স্টোর বা মেমোরি, মানে মানে স্টোরেজ বা মেমোরি। ভেরিয়েবলের সব থেকে সহজ বা যে সংজ্ঞাটা বা মনে রাখার জন্য যেটা বললাম। তাহলে আমরা প্রথমে ভেরিয়েবল দিয়ে শুরু করি। তো জাভা স্ক্রিপ্টেও ভেরিয়েবল কয়েকভাবে ডিক্লেয়ার করা যায়, মানে কয়েকটা উপায়ে ডিক্লেয়ার করা যায়। তো আমরা সব থেকে সহজ উপায় যেটা সেটা আগে দিয়ে শিখবো। সেটা একটা হলো, প্রথম আমাদের কি লিখতে হবে, ভেরিয়েবল ডিক্লেয়ারের সিনট্যাক্স কি? প্রথমে লিখতে হবে আমাদের, প্রথমে আমাদের কি লিখতে হবে, আমরা কি টাইপের একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করতেছি। এই যে var, আমরা এখানে মানে জাভাস্ক্রিপ্টের ভেরিয়েবল ডিক্লেয়ার করা সিনট্যাক্স, প্রথমে লিখতে হবে var। এখানে শুধু var লিখতে হবে তা না, এখানে আমরা দুইটা তিনটা জিনিস লিখতে পারি। var লিখতে পারি, লেট লিখতে পারি, কনস্ট লিখতে পারি। এই তিনটার যে কোনো একটা আমরা লিখতে পারি। তো var, তারপর আমাদের কি দিতে হবে, ভেরিয়েবলের নেম দিতে হবে। আমাদের তারপর ভেরিয়েবলের নেম দিতে হবে। এখন আমরা ভেরিয়েবলের নেম আমাদের উপর ডিপেন্ড করবে আমি কি টাইপের ডাটা রাখবো বা কি নিয়ে কাজ করব, তার উপর ডিপেন্ড করে নেমটা সবসময় রিলেটিভ বা মানে রিলেশনাল বা প্রাসঙ্গিক কোনো কিছু নাম দেওয়াটাই উচিত। যেমন আমি এখানে একটা ভেরিয়েবলের নাম দিলাম কি, নাম্বার। আমি এখানে একটা ভেরিয়েবলের নাম দিলাম নাম্বার। দেখেন ও কিন্তু সাজেশনে আমাকে সরাসরি নাম্বারই দিয়ে দিছে, মানে অটো সাজেশন যেটা বলে আর কি, কোপাইলট। তো আমি এখানে নাম্বার দিয়ে দেখা যাচ্ছে এখানে রাখতেছে কি স্ট্রিং। এটা কিন্তু আসলে মানে পারফেক্ট না। এটা কিন্তু এটা এই যে আমি কি এখানে ভেরিয়েবলের নাম দিছি কিন্তু নাম্বার, অথচ আমি এখানে স্টোর করতেছি কি স্ট্রিং। তো স্ট্রিং কি আমরা অনেকে জানি যে ডাবল কোটেশন বা সিঙ্গেল কোটেশনের মধ্যে যা কিছু লেখা হয় ল্যাঙ্গুয়েজ, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ভাষায় সেইটাকে বলা হয় স্ট্রিং। ডাবল কোটেশন অথবা সিঙ্গেল কোটেশন দুটাই সেম কাজ করে।
আমাদের প্রয়োজন ভেদে কখনো ডাবল কোটেশন হয়তো ইউজ করতে হবে, কখনো সিঙ্গেল কোটেশন, যে যেটা ইউজ করে কোনো সমস্যা না, দুটাই সেম। তো আমি যেটা বলতেছি যে ভেরিয়েবলের নেমটা দিব সবসময় প্রাসঙ্গিক নেম। আমি এখানে নাম্বার স্টোর করব, তাহলে আমি ভেরিয়েবলের নেম দেবো নাম্বার। আমি এখানে স্ট্রিং স্টোর করব, আবার কি টাইপের স্ট্রিং দিতে পারি, আমি এখানে দেখা যাচ্ছে স্টুডেন্টের নেম নিব, তাহলে কি আমি এই শুধু এখানে এরকম str দিয়ে কি এরকম দিলে হবে? হবে, হবে না কেন? সাপোজ এখানে নিলাম আমি কি আব্দুর রহিম। এই প্রাথমিকভাবে একটু কিন্তু সময় লাগবে, যারা জানেন তাদের তো কোনো সমস্যাই না, আর যারা না জানে তাদের জন্য কিন্তু একটুখানি সময় লাগবে। এগুলো পুরো প্রাথমিকভাবে সময় নিয়ে শেখাবো, দেন আর কি এটা আমরা কিন্তু তাড়াতাড়ি দেবো। এই যে আমি এখানে কি অ্যাসাইন করছি, ভেরিয়েবলের ভার str এর ভিতরে আব্দুর রহিম, এটা হলো একটা নাম স্টোর করছি str এর ভিতরে। এখন এটা একটা স্ট্রিং, আর আমি এখানে str মানে কি, str মানে হলো স্ট্রিং আর কি, মানে স্ট্রিং এর সংক্ষিপ্ত হলো str। আমি নিলাম আর কি আমার ইচ্ছা মতো, এটা যে যার মতো নিবে। তো এটা কিন্তু লজিক্যালি কোনো ভুল নাই, মানে এমনি কোনো সিনট্যাক্সটিক্যালি বা লজিক্যালি কোনো দিক থেকেই ভুল নাই। কিন্তু এটা আর কি হিউম্যানে মানে হিউম্যান মানে কি মানুষের এর দিক থেকে ভুল আছে। মানে আমরা আসলে যে মানুষ, আমাদেরকে তো এটা দেখে বুঝতে হবে যে এটা আমি আসলে এই ভেরিয়েবলটার নেম কি দিছি আর কি অ্যাসাইন করছি। যে কোনো মানুষ এসে যেন বুঝতে পারে ভেরিয়েবলের নেম দিকে, সেজন্য আইডিয়া করতে পারে যে আসলে এর ভিতরে কি ভ্যালু থাকতে পারে। আমি এখানে ভ্যালু অ্যাসাইন করলাম না, সাপোজ এখানে ভ্যালু আমি অ্যাসাইন করলাম না, আমি শুধু str দিছি। এর মানে কি? এর মানে হলো এটা হলো একটা স্ট্রিং, এই ভেরিয়েবলটা হলো একটা স্ট্রিং নিবে। এটা কিন্তু নাম্বারও নিতে পারে, যে কোনো কিছু নিতে পারে। কারণ কি? কারণ হলো জাভাস্ক্রিপ্ট কিন্তু লুজলি কাপলড, টাইটলি কাপলড ল্যাঙ্গুয়েজ না। কারণ হলো জাভাস্ক্রিপ্টে কিন্তু ডাটা টাইপ কিন্তু ডিক্লেয়ার করে দেওয়া যায় না, মাথায় রেখেন। জাভাস্ক্রিপ্টে কিন্তু লুজলি কাপল, লুজলি কাপল মানে কি, আমি এখানে স্ট্রিং ভেরিয়েবলের ভিতরেও কিন্তু নাম্বার অ্যাসাইন করতে পারি, এটা কিন্তু ভুল না। জাভাস্ক্রিপ্টের জন্য এটা কিন্তু ভ্যালিড, বৈধ। তো জাভাস্ক্রিপ্ট সুযোগ দিছে, কিন্তু আমরা তো ওই সুযোগ সবসময় নিব না, তাহলে কিন্তু প্রোগ্রামিংয়ে ভুল হইলে কিন্তু অনেক সময় খুঁজে পাবো না আমরা, এবং অন্য যে কেউ আসলে কিন্তু আমার এই প্রোগ্রামটা লেখাটা বুঝতে পারবে না। আমরা সবসময় চেষ্টা করব প্রাসঙ্গিক নেম দিয়ে সব কিছু সুন্দর করে সাজিয়ে বেস্ট প্র্যাকটিসে লেখার জন্য। তাছাড়া জাভাস্ক্রিপ্টের কিন্তু এটা কোনো ভুল না, জাভাস্ক্রিপ্টে কোড ভ্যালিড এবং এটা কোনো 100% রাইট। তো যেটা বলতেছিলাম যে আমি এখানে ভ্যালু অ্যাসাইন না করে str দিয়ে দিলাম, অথচ আমি আমার টার্গেট আছে যে এর ভিতরে আমি একটা স্টুডেন্টের নেম অ্যাসাইন করব। কিন্তু এইটা দেখে যে কেউ মনে করবে আমি এর ভেতরে স্ট্রিং, নাম্বার, ফ্লোট যে কোনো কিছু এর ভেতরে রাখতে পারি। তাহলে আমি যেহেতু জাভাস্ক্রিপ্ট লুজলি কাপল, এর কোনো ডাটা টাইপ নাই, আমি যে কোনো কিছু লিখতে পারি। তো str দিয়ে অন্তত বোঝা যাচ্ছে এটা একটা স্ট্রিং রাখবো, মানে অন্ততপক্ষে এতটুকু ক্লিয়ার হইতে পারি, অনেকে যারা এই অন্তত প্রোগ্রামিং করবে তারা দেখে বুঝতে পারবে। এখন আমি স্টোর করব স্টুডেন্ট নেম, তাহলে আমি যদি এইটা না দিয়ে সাপোজ যদি আমি এভাবে লিখি, তাহলে সুন্দর হয় না, STU বা ফুল যদি কেউ লেখে স্টুডেন্ট আন্ডারস্কোর নেম, এটা আরও পারফেক্ট হয়ে গেল না? সব থেকে মোড মানে এটা কি আরও বেশি রিডেবল হলো না? যে কেউ দেখলে মনে করবে এই ভেরিয়েবলে কিন্তু আমি কিন্তু ভ্যালু অ্যাসাইন করি নাই। দেখা যাচ্ছে আমি এই ভেরিয়েবলটা ডিক্লেয়ার করছি 1 নাম্বার লাইনে, হয়তো এখান থেকে 100 নাম্বার লাইন, 50 নাম্বার লাইনে যে আমি ওইটা নিয়ে এই ভেরিয়েবলটা নিয়ে কাজ করব। কিন্তু ভেরিয়েবলটা তো ডিক্লেয়ার করছে 1 নাম্বার লাইনে, এখন কেউ যখন নতুন এসে পড়বে এই কোড, সে তো এসেই দেখবে এইটা 1 নাম্বার লাইন। এখন এই ভেরিয়েবল সে এমন নাম দিছেন, সে নাম দেখে বুঝতেছে যে কি স্টোর হবে, কিন্তু আপনি যা স্টোর করছেন আর এক রকম জিনিস। তাহলে কিন্তু একটা মানে আপনার আসলে কোডের আসলে স্ট্যান্ডার্ডভাবে কোড লেখা হলো না। আর আমার মানে সারসংক্ষেপ হলো, আমরা সবসময় এমন নেম ইউজ করব যে নেম দিয়ে যে কেউ এসে যেন বুঝতে পারে যে এই নেমের ভিতরে কি আমি রাখতে পারি, কি স্টোর করতে পারি, বা এইটার কাজ কি। এটাই হলো আমার ফাইনাল কথা, মানে আমার বলার উদ্দেশ্য। তো এখানে আমি এইটাকে বলা হয় ভেরিয়েবল ডিক্লারেশন, এটাকে বলা হয় ভেরিয়েবল ডিক্লারেশন বা ভেরিয়েবল ডিফাইন করা। আর যদি আমি ভেরিয়েবল মানে ভেরিয়েবল প্রথমে আমি ডিফাইন করতে পারি, দেন ওই ভেরিয়েবলে আমি কি করতে পারি, ওই ভেরিয়েবলে ভ্যালু অ্যাসাইন করতে পারি। এটা একটা। এখন আমি যদি কনসোল লক করি স্টুডেন্ট ভেরিয়েবলটাকে, তাহলে ও কি শো করবে, এই যে জন ডো নামে যে নেমটা আমরা অ্যাসাইন করছি, এটা হলো ভেরিয়েবল ডিফাইন করা, আর এইটাকে বলা হয় অ্যাসাইন করা। সবসময় মনে রাখবেন যারা নতুন
এই ভিডিও দেখবে বা যারা নতুন একদম তাদের জন্য, যে আমরা কিন্তু প্রত্যেকটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে ইকুয়ালটা ইউজ করি হলো ডাটা অ্যাসাইন করার জন্য, ভ্যালু অ্যাসাইন করার জন্য। এটা কিন্তু ইকুয়াল সাইন না, এটাকে বলা হয় অ্যাসাইন সাইন। এটাকে বলা হয় অ্যাসাইন, মানে অ্যাসাইনেবল সাইন আর কি। এটা কিন্তু ইকুয়াল সাইন না। ইকুয়াল সাইনের জন্য আমাদের ডাবল ইকুয়াল ইউজ করতে হবে, এটাকে বলা হয় ইকুয়াল সাইন, আর এটাকে বলা হয় অ্যাসাইনেবল সাইন। তো এর মাধ্যমে আমরা কি করি, রাইট সাইডেরটা ভ্যালু, এই রাইট সাইডের ভ্যালুটাকে লেফট সাইডে অ্যাসাইন করে দেই। তো আমরা যদি এবার আমি এখানে অলরেডি আউটপুট দেখাই দিয়েছি, তারপরেও আমি এটা রান করি এখান থেকে। কি করব, নোড জেএস ক্লাস ডট জেএস যদি দেই, আমরা কিন্তু ভ্যালুটা পেয়ে যাব। এই যে জন ডো নামে ভ্যালুটা কিন্তু পেয়ে গেছি। তাহলে আমরা কি করতে পারি, প্রথমে ভেরিয়েবল ডিফাইন করে নিতে পারি, কারণ আমার সব ভেরিয়েবলের তো আমি প্রথমে ডাটা আমি দিব না, কারণ আমি তো জানবো না। কারণ আমি এই ভেরিয়েবলটা নিয়ে কাজ করব অনেক পরে, তাহলে তো আমি জানবো না যে এর ভিতরে আমি কি ডাটা দিতে পারি, মানে কোন নেমটা দিব, এই নেমটা তো আমি জানবো না। এই জন্য প্রথমে আমরা করতে পারি কি, ভেরিয়েবলটাকে ডিফাইন করতে পারি, দেন যখন এই ভেরিয়েবলটা আমি কাজ করব তখন আমরা ডাটা অ্যাসাইন করতে পারি। তো জাভা স্ক্রিপ্টের আর একটা জিনিস আছে, আমি এটা অফ করে দিলাম। এইটা অফ করে যদি দেই, এখানে কি ভ্যালু প্রিন্ট হবে জানেন, আনডিফাইন্ড। এইখানে কি, কারণ আমরা যখন জাভা স্ক্রিপ্টে কোনো ভেরিয়েবল ডিফাইন করি, তখন ওই ভেরিয়েবলের ডিফল্ট যে ভ্যালুটা থাকে সেটা হলো আনডিফাইন্ড। আমি যদি এই কোডটা এবার রান করি, তাহলে দেখেন আমরা এখানে ভ্যালু পাইছি কি আনডিফাইন, অথচ আমরা কিন্তু আনডিফাইন অ্যাসাইন করি নাই। অনেক সময় কনসোল যখন লক করে করে আমরা দেখব বড় বড় প্রোগ্রাম মানে প্রজেক্টে কাজ করার সময় শুধু আনডিফাইন এটা ওটা পাবো, কিন্তু আমরা হয়তো অনেকে না জানার কারণে কিন্তু বুঝতে পারবে না যে আমার আনডিফাইন কোথায়, আমি তো কোনো জায়গায় ডিফাইন করি নাই, আনডিফাইন দিয়ে কোনো ভেরিয়েবলকে অ্যাসাইন করি নাই। তো যখনই কোনো ভেরিয়েবল ডিফাইন করা হবে, ওই ভেরিয়েবলের ডিফল্ট ভ্যালু হলো আনডিফাইন। এখন আমরা আনডিফাইন থাকলে আমাদের অসুবিধা না হলে কোনো ইস্যু না। অথবা আমি যদি মনে করি, আমি যদি চাই যে এই স্টুডেন্ট নেমের ভিতরে তো আমি বুঝতেই পারতেছি স্টুডেন্ট নেম আসবে আর স্টুডেন্ট নেমটা হবে স্ট্রিং, তখন আমি এখানে বলে দিতে পারি, আমি এখানে স্ট্রিং সাইন দিয়ে দিলাম। এই যে এমটি এমটি স্ট্রিং মানে ডাবল কোটেশন বা সিঙ্গেল কোটেশন যে কোনোভাবে আমি বলে দিয়েছি, অর্থাৎ এই ভেরিয়েবলে আমি এখন কি রাখবো, স্ট্রিং। এখন কিন্তু আনডিফাইন প্রিন্ট হবে না, এখন কিন্তু এখন কি প্রিন্ট হয় দেখেন তো, এখন কি প্রিন্ট হয় দেখি, কিছু প্রিন্ট হয়েছে? এই যেখানে কিন্তু প্রিন্টের জন্য একটা লাইন কিন্তু গ্যাপ গেছে, এই যে লাইনটা কিন্তু কিছু দেখাচ্ছে না, কারণ কি আমি এই ভেরিয়েবলে কোনো ভ্যালু অ্যাসাইন করি না, এমটি দিছি, অর্থাৎ এই ভেরিয়েবলটার ভ্যালু এমটি প্রিন্ট হয়েছে এইখানে, তাহলে এখানে এমটি প্রিন্ট হয়েছে। আমরা কিন্তু এভাবে করতে পারি। অথবা আপনি প্রথমেই আনডিফাইন বলে দিয়ে আসতে পারেন, আমরা এরা কোনোদিন করি নাই বা মানে করবো না, এই আনডিফাইন তো ডিফল্ট থাকে, এই জন্য বলে দেবা না দেবা সেম, ওর থেকে আমি না দিতে পারি আর কি। এখানে আনডিফাইন বলে দেবো আর না দেওয়া একই কথা, এই জন্য আর কি আমরা এই যে। তো এটা কিন্তু আমাদের কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। জাভা স্ক্রিপ্ট কিন্তু মাথা ঘুরাই দিবে, কেন ঘুরাবে, জাভা স্ক্রিপ্টের কিন্তু অনেক হার্ড আছে। দেখা যাচ্ছে আমিও জানি না, হয়তো যারা দীর্ঘদিন কাজ করে সবাই হয়তো এগুলো এগোতে পারে না। যারা ভালো অনেক দিন ধরে কাজ করতেছে, বিশেষ করে জাভা স্ক্রিপ্টের উপর মানে এককভাবে কাজ করে, তারা খুব ভালো মতো এগুলো মনে রাখতে পারে, নাহলে কিন্তু জাভা স্ক্রিপ্ট মাথা ঘুরাবে। কেন ঘুরাবে, কারণ হলো জাভা স্ক্রিপ্ট কিন্তু লুজলি কাপলড। কিন্তু এর কিন্তু এই ডাটা টাইপ কিন্তু মানে এ কিন্তু ডাইনামিক্যালি ডাটা অ্যাসাইন করে, মানে ডাটা টাইপ কিন্তু ডাইনামিক। এই যে স্টুডেন্ট নেম, এই যে ভেরিয়েবলটা, এই ভেরিয়েবলের টাইপটা কিন্তু আমরা জানতে পারি। এখন ভেরিয়েবলের টাইপ দেখার জন্য আমরা কোনো ভেরিয়েবলে কি অ্যাসাইন করলাম, এই ভেরিয়েবলটা কোন টাইপের, মানে কোন টাইপের ডাটা টাইপ এইটা আসলে সেইটা জানার জন্য আমরা কি করতে পারি, আছে হলো টাইপ অফ বলে একটা জিনিস আছে, টাইপ অফ, ওই ভেরিয়েবলটার নেম দিয়ে দিবেন, তাহলে কিন্তু পেয়ে যাব আমরা কি পাবো, এটা কি, এটা এখন আমরা কিছু অ্যাসাইন করছি না, আমরা এখানে কি পাইছি, আনডিফাইন। আমরা যদি এবার এখানে একটা এমটি স্ট্রিং অ্যাসাইন করে দেই, তাহলে এবার দেখেন স্ট্রিং দেবে, স্ট্রিং দেখছেন। আমি কিন্তু এই ভেরিয়েবলটাকে এখন ডিফাইন করে দিয়েছি, এর ভেতরে আমি স্ট্রিং রাখবো। এখন এখানে স্ট্রিং দিয়ে দিয়েছেন, সমস্যা নাই। এইবার আমি এইখানে ওই ভেরিয়েবলের ভিতরে দিচ্ছি কত, 10 20। এটা কি, এখানে আমি ভেরিয়েবলটা এখানে বলে দিয়েছি তুমি স্ট্রিং নিবা, অথচ আমি এখানে অ্যাসাইন করতেছি নাম্বার। এইবার আমি ফাইলটা রান করি, কি দিছে, একটু আগে দিছিল স্ট্রিং, এখন দিছে নাম্বার,
অথচ আমি ওকে প্রথমে ডিফাইন করে দিয়েছিলাম স্ট্রিং ভ্যালু নিবা, স্ট্রিং টাইপ ডাটা টাইপের ভ্যালুগুলো তুমি অ্যাকসেপ্ট করবা, কিন্তু পরবর্তীতে নাম্বার দিছি, ও সেই নাম্বার নিয়ে আগেরটা ভুলে গেছে। অর্থাৎ এর থেকে আমরা ক্লিয়ার হইলাম জাভা স্ক্রিপ্ট হলো ডাইনামিক ডাটা টাইপ ফলো করে, মানে ডাইনামিক্যালি ডাটা টাইপ চেঞ্জ হয়। এ কিন্তু স্ট্যাটিক ডাটা টাইপ না। যারা আমরা সি সি প্লাস প্লাস করছি তারা কিন্তু কমন যে ইন্টিজার নাম্বার, আমরা কিন্তু ইন্টিজার এইভাবে দিয়ে এসে কিন্তু এইভাবে নাম্বার ভেরিয়েবল ডিক্লেয়ার করতে, এখানে কিন্তু আমি বলেই দিতাম যে এটা নাম্বার, তারপরে কিন্তু আমি যদি এখানে নাম অনে যায় যদি এরকম স্ট্রিং ডিক্লেয়ার করতাম, তাহলে কিন্তু অবশ্যই কোড বলাকে একটা ইরর দিত, টাইপ মানে ডাটা টাইপের ইরর দিত, যে আমি এখানে ডাটাটা টাইপটা বলে দিছি ইন্টিজার, অথচ আমি অ্যাসাইন করতেছি এখানে স্ট্রিং। কিন্তু জাভা স্ক্রিপ্ট কিন্তু এই ভুল আপনাকে ধরিয়ে দিবে না। এটা কিন্তু মাথা মানে অনেক প্রোগ্রামার, মানে যত বড় প্রোগ্রামার হোক না কেন, জাভা স্ক্রিপ্ট ডেভেলপার হোক না কেন, এই সমস্যায় কিন্তু পড়ে। অনেক বড় বড় কোড করে যখন, তখন দেখা যাচ্ছে আসলে হাজার হাজার লাইনের কোডের ভিতরে কোন জায়গায় যে ভেরিয়েবল কোথায় কি অ্যাসাইন হয়েছে বা ধরতে পারে না, অনেক ক্ষেত্রে ধরা যায় না। কারণ আমি এখানে তো ডাটা টাইপ জানি না যে এর ভেতরে আমি শুধু স্ট্রিংই রাখতে পারবো, এর ভেতরে তো আমি ফলোয়ার্ড বুলিয়ান যা কিছু ইচ্ছা খুশি সব রাখতে পারি। ও তো রূপ চেঞ্জ করবে, যখন যেটা অ্যাসাইন করব সেইটা দিয়েই ওর ডাটা টাইপ সেইটাই অ্যাসাইন হবে। এর ডাটা টাইপ তাহলে কীভাবে হ্যান্ডেল হয়, এই স্ট্রিং নাম্বার কীভাবে বোঝাচ্ছে, এই যে ভ্যালু যেটা অ্যাসাইন করতেছি ভ্যালু থেকে ও ডাটা টাইপ ডিফাইন করে নিচ্ছে, ও আসলে কোন টাইপের ডাটা টাইপ মানে কোন টাইপের ভেরিয়েবল সেইটা কিন্তু অ্যাসাইন হয় ভ্যালু দেখে। তো এটাই আর কি। তাহলে জাভা স্ক্রিপ্ট কিন্তু যেটা সবার মাথা ঘুরায় সেটা কিন্তু এইখানে, যেহেতু ডাটা টাইপ জাভা স্ক্রিপ্ট হলো ডাইনামিক্যালি হ্যান্ডেল করে, সেহেতু কিন্তু আমাদের কিন্তু মাথা না খাটাতে পারলে কিন্তু এখানে আমাদের ধরা খেতে হবে। মানে ছোট ছোট প্রোগ্রামে সমস্যা না, কিন্তু বড় বড় প্রোগ্রাম করতে গেলে কিন্তু এটা খুবই কমন, সবারই এই বিপদ পড়ে। দেখা যাচ্ছে কোডে ঘন্টার পর ঘন্টা কোনো ডিবাগ করে কোনো ভুল খুঁজে পাচ্ছি না, কারণ আমার কোডে তো কোনো ভুল নাই, এখানে তো কেউ বলতে পারবে না এখানে ভুল আছে। অথচ দেখা যাচ্ছে আপনার এপিআই, আপনি সাপোজ এরকম এপিআই হিট করতেছেন, এপিআইতে অ্যাকসেপ্ট করে নাম্বার, এপিআইতে অ্যাকসেপ্ট করে স্ট্রিং, আপনি কোনো এক জায়গায় যেয়ে আপনি ভ্যালু অ্যাসাইন হয়ে যাচ্ছে আপনার নাম্বার, আপনি বুঝতেই পারতেছেন না যে কোন জায়গা থেকে ভ্যালু অ্যাসাইন হচ্ছে নাম্বার, বোঝারই উপায় নাই। এই সমস্যার সমাধান করার জন্য চলে আসছে হলো টাইপ স্ক্রিপ্ট। তো টাইপ স্ক্রিপ্টের আলোচনা আমি টোটালি করবো না এখন, বাদ। আগে জাভা স্ক্রিপ্ট যে পারবে তাদের নিয়ে টাইপ স্ক্রিপ্ট ক্লাস যদি কেউ করে করবো, সেটা পরে। তো আমি এতটুকু জানতে চাচ্ছি যে এই ভেরিয়েবল এটা নিয়ে কি আর কারো কোনো মানে সন্দেহ আছে, মানে ক্লিয়ার হয়েছেন সবাই? মানে এতটুকুই তো এনাফ, এর বাইরে তো আর কি আছে। জি ভাই, ক্লিয়ার। হ্যাঁ, এবার আমরা বিভিন্ন টাইপের বিভিন্ন এতে দেখব। তো আমরা ভেরিয়েবল দুইভাবে তিনভাবে করতে পারি। প্রথম আমরা শুধু ভেরিয়েবলের নেমটা ডিফাইন করতে পারি, তারপরে অ্যাসাইন করতে পারি, অথবা এক লাইনে ডিফাইন এবং অ্যাসাইন করতে পারি, ডিক্লেয়ার করতে পারি একসাথেই, সবভাবে আমরা করতে পারি। তো ইউজার ইনপুট নেওয়া যায় না? সবই সম্ভব, সবই করব, আমরা তো আস্তে আস্তে আগাবো। হ্যাঁ, এটা। জি ভাই। আর আমরা কোনো একটা যখনই প্রোগ্রামে দেখা যাচ্ছে যে আসলে ভেরিয়েবল ডাটা টাইপ এই অ্যাসাইনটা নিয়েই ম্যাক্সিমাম সবার ভুল হয়, যে আমার একটা ভেরিয়েবল এপিআই ইউজ করবে নাম্বার, মানে এপিআই অ্যাকসেপ্ট করবে নাম্বার, আমার কোথা থেকে কোন জায়গা থেকে যে স্ট্রিং অ্যাসাইন হচ্ছে বুঝতেছি না, সাথে সাথে কি করবেন, টাইপ অফ করে ওই ভেরিয়েবলটারে এইভাবে কনসোল করে দেখবেন যে আসলে ওই ভেরিয়েবলটা আসলেই কি স্ট্রিং না নাম্বার যাচ্ছে, তাহলে করতে পারবেন। না হলে কিন্তু ঘন্টার পর ঘন্টা কোড দেখবেন, কোডে সামান্যতম ভুল খুঁজে পাবেন না। জাভা স্ক্রিপ্ট কিন্তু এতটাই স্মার্ট, মানে আপনার ফ্যাসিলিটি দিছে এখন, আপনারা ওই ওই ফ্যাসিলিটি পড়লে কিন্তু অসুবিধা আছে। তো এটা গেল। তাহলে এবার আমরা ভেরিয়েবল, আমরা কত রকমের ভেরিয়েবলের মানে ডাটা টাইপ কত রকমের হইতে পারে, অনেক প্রকার হইতে পারে। একটা হইতে পারে কি স্ট্রিং, একটা হইতে পারে স্ট্রিং, একটা হইতে পারে নাম্বার, আবার একটা হইতে পারে ট্রু ফলস নিয়ে কাজ করার জন্য হইতে পারে বুলিয়ান। এখানে আমি একটার পর একটা দিয়ে দিচ্ছি। আমি এখানে দেই ভার ই স্ট্যাটাস, ইজ স্টুডেন্ট কিনা আমি দিতে পারি ইজ স্টুডেন্ট ফলস। আমি প্রত্যেকটা আগে প্রথম ডিফাইন করে নেই, ডিক্লেয়ার করে নেই, দেন আমি দেখাবো। তাহলে দুই তিনটা, তারপর আমি দিতে পারি ভার, এখানে আমি দিতে পারি হলো ফিস, স্টুডেন্ট ফিস দিলাম, এখানে ফিস দিলাম আমি 200.20। আরেকটা কথা, হ্যাঁ ভুলে গেছি বারবার, এই যে জাভা স্ক্রিপ্ট কিন্তু সি প্লাস প্লাস সির মতোই, যে এর কিন্তু ওই স্টেটমেন্ট শেষ হয় হলো একটা সেমিকোলন দিয়ে।
সি সি প্লাস প্লাসেও কিন্তু সেমিকোলন না দিলে এরর দেয়। প্রত্যেক এই সি সি প্লাস প্লাস জাভা স্ক্রিপ্ট জাভা এগুলোর আর কি এই সেমিকোলন মানে হলো একটা স্টেটমেন্ট। এখান থেকে শুরু করে সেমিকোলন পর্যন্ত এটাকে বলা হয় একটা স্টেটমেন্ট। অনেকে কিন্তু স্টেটমেন্ট কারে বলে জানে না। স্টেটমেন্ট বলা হয় এই একটা লাইনে মাল্টিপল স্টেটমেন্ট থাকতে পারে। যখন আমরা সিতে লিখি ইন্টিজার এ মনে করেন কি লিখছি এ বি দুইটা দুইটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম, করে এখানে আবার আমি লিখতেছি কি ফ্লোট সি, এই যে তাহলে এখানে কিন্তু একই লাইনে দুইটা লিখছি, এখানে স্টেটমেন্ট কিন্তু দুইটা, কারণ এই সেমিকোলন পর্যন্ত একটা একটা স্টেটমেন্ট। লাইন একটা হইতে পারে, স্টেটমেন্ট কিন্তু দুইটা। তো জাভা স্ক্রিপ্টও কিন্তু সেমিকোলন মানে মানে এখানে সেমিকোলন দিয়ে শেষ হয়। সেমিকোলন না দিলেও সম্ভবত তো কাজ হবার কথা। আমার এখানে আর কি ওই ভিএস কোডের সেটিং করা আছে, আমি যেভাবেই যা করি না কেন ও আর কি এখানে আর কি দিয়ে নেবে, কথা বুঝছেন? মানে এখানে সেভ দিলে অটো সেভে আমার এইগুলো এই সেটিং করা আছে। তো যা হোক, তো এখানে দেখেন এটা হলো স্ট্রিং, এটার ডাটা টাইপ হলো আমি আর কি এখানে স্ট্রিং, আর এটা কি এটা হলো নাম্বার। আমি কিন্তু সব এখানে কনসোল করে যে টার্মিনাল থেকে দেখাবো তা না, এখান থেকে আমাদের ম্যানুয়ালি ডিবাগ করা শিখতে হবে। এটা কি টাইপের ডাটা স্টোর করবে? বুলিয়ান। এটা কি টাইপের ডাটা স্টোর করবে? ফ্লোট বা ডাবল, যেটা আমরা বলি ডাবল ফ্লোট, এর কিন্তু ফ্লোট আর কি ডাবল ফ্লোট একই একই আর কি। আর কি আছে মূলত এই মানে প্রাইমারিতে প্রিমিটিভ ডেটা টাইপ যেগুলো আছে এগুলোই আর কি স্ট্রিং, নাম্বার, বুলিয়ান, ফ্লোট। আর আর কি কি আছে আর সামনে আসলে দেখাবো। জাভা স্ক্রিপ্টের আর একটা কমন কথা, জাভা স্ক্রিপ্টে কিন্তু সবই অবজেক্ট। জাভা স্ক্রিপ্টের সব কিছুই কিন্তু অবজেক্ট আসলে, মানে ও জাভা স্ক্রিপ্ট নিজেই কিন্তু আসলে অবজেক্ট। প্রত্যেকটা জিনিসই কিন্তু এর অবজেক্ট, উইন্ডো অবজেক্ট বা এরকম আমরা দেখবো সামনে ডিটেলসে ডিপলি ওটা পরে। তো এই কয়েক প্রকারের তো আমরা এখানে লিখছি, আমরা টাইপ অফ করে করে কিন্তু প্রত্যেকটার মানে এই রেজাল্টটাই পাবো, যার কারণে আমি আউটপুটটাই কিন্তু এখানে লিখে দিছি। তো এটা একটা জিনিস। ভেরিয়েবলের টাইপ এরকম কয়টা ইন্টিজার গেল, এখানে আমরা আরও আরও অনেক টাইপ আছে, যেমন আছে হলো অ্যারে, এগুলো তো আছে, অ্যারেটারে তো আমরা পরে দেখব। আর আছে কি, আর আছে হলো ভার, ভার আমি এখানে দেই হলো স্টুডেন্ট, স্টুডেন্ট 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 আচ্ছা স্টুডেন্ট নাম্বার ভ্যারিয়েবল একটা দিয়ে দিলাম। আমি এখানে আর একটা আছে কি নান, এন এ এন নান, এটাও কিন্তু একটা টাইপ। নাল এগুলোও কিন্তু সব অবজেক্ট আর কি, বুঝছেন? এই নান নাল সব কিন্তু ইয়ে। তো এই যে স্ট্রিং, নাম্বার, বুলিয়ান, ফ্লোট এগুলোর মতো কিন্তু এটাও একটা টাইপ। নান মানে কি নট এ নাম্বার, নাল এগুলোও কিন্তু জাভাস্ক্রিপ্টের কিন্তু এগুলো কিন্তু ভেরিয়েবলের টাইপস কিন্তু, মানে এত টাইপের ভেরিয়েবল হইতে পারে, স্ট্রিং স্ট্রিং টাইপের হইতে পারে, নাম্বার টাইপের হইতে পারে, বুলিয়ান হইতে পারে, ফ্লোট হইতে পারে, নান হইতে পারে, নাল হইতে পারে। মোটামুটি এই কয়টা ছয়টা, এই ছয় টাইপেরই মানে প্রিমিটিভ টাইপের এই ছয় টাইপেরই ভেরিয়েবল টাইপ আছে আর কি জাভাস্ক্রিপ্টে। আমার যতটুকু এখন মনে আছে এতটুকু, আরও থাকতে পারে, আছে হয়তো, আমার সব মনে নাই। এই ছয়টাই সামনে আসলে দেখব। আর আছে কি, আর আছে হলো অ্যারেস আছে, অ্যারে আছে, অবজেক্ট আছে, যেটা হলো মানে আর কি যারা প্রোগ্রামিং করবে বা এই সেক্টরে থাকবে তাদের জন্য ফরজ, মানে এগুলো তো লাগবেই। আর অ্যারে অবজেক্ট, অ্যারে তো আমরা সবাই জানি, সি সি প্লাস প্লাসে শিখে আসছি। আর যারা হাই লেভেল মানে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং করছে বা ইয়ে করছে তারা অবজেক্ট সম্পর্কে জানে। অবজেক্ট বলতে হ্যাঁ সি প্লাস প্লাসে আমরা যে ক্লাস ডিক্লেয়ার করতাম ওখানে অবজেক্ট ডিফাইন করা শিখছি ওইটা। আর জাভা স্ক্রিপ্টেও অবজেক্ট কীভাবে কাজ করে, অবজেক্ট আর অ্যারে এটা কিন্তু মাস্ট বি লাগবে, কারণ এপিআই বা আমরা ডাটা আমরা মূলত অবজেক্ট আর অ্যারে নিয়ে কাজ করি সবসময়। আর অবজেক্ট আর অ্যারের ভেতরেই কিন্তু এই ডাটা টাইপগুলো থাকে, অবজেক্ট আর অ্যারের ভিতরেই এই ডাটা টাইপগুলো থাকে। দিন শেষে আমাদের সবই লাগবে, কিন্তু আমাদের কাজ করতে হবে এপিআই এর সাথে বা ফ্রন্ট এন্ডে দেখানোর ক্ষেত্রে বা ইউআইতে শো করানোর ক্ষেত্রে অবজেক্ট অথবা অ্যারে, মাল্টিপল হইলে অ্যারে, সিঙ্গেল হইলে অবজেক্ট। আমরা নেক্সটে দেখব। তো এটা আমরা কি বলতে পারি, এটা হলো ভেরিয়েবল, ভেরিয়েবল ইন জাভাস্ক্রিপ্ট, মানে ভেরিয়েবল টাইপস আর কি। ডাটা টাইপস ইন জাভাস্ক্রিপ্ট এই কয় টাইপেরই আমরা প্রাইমারিলি জানি।
অ্যারে অবজেক্ট সম্পর্কে ডিটেলস আলোচনা হবে পরে, এখন আমি ওইটা বলবো না। এখন আমাদের যেটা লাগবে সেটা হলো, এবার হলো যে এই যে ভেরিয়েবলের আগে আমরা যে কথাগুলো ইউজ করতেছি ভার, এইখানে আমরা আরও দুইটা জিনিস ইউজ করতে পারি, কনস্ট কনস্ট অথবা লেট। তো ভার কনস্ট লেট এটা এখন বলবো নাকি পরে বলবো আরও, এটাই তো কনফিউশন। দেখেন আমি এখনই তিনটা ক্লিয়ার করে দেই কারণ এই তিনটা খুবই লাগবে। এবার আমরা আলোচনা করব হলো লেট নিয়ে। লেট নিয়ে এখানে কি আসলে আমি লেটের ব্যবহার বুঝাইতে পারবো ফাংশন লেভেলে না গেলে? আমরা কনস্টটা শিখি। ভাই ওইগুলো পরে দেখান নাকি? হ্যাঁ এগুলো আমিও তাই ভাবতেছি পরে দেখাইলে ভালো হবে, কারণ এগুলো তো আসলে আমি ডিফারেন্স বুঝাইতে পারবো না। তাহলে আমরা শুধু ভারই জানি, হ্যাঁ এখন আপাতত ভারই জানি। আর দুইটা টাইপ আছে, সেটা হলো আমি এখানে কমেন্টে লিখে দেই, কনস্ট আছে আর একটা আছে হলো লেট। এই ভারের সাথে ইউজ করতে হয়, এটা আমরা পরে দেখব। কনস্টটা আমরা এখন দেখলে দেখাইতে পারি, কিন্তু আমরা এই তিনটা পরে দেখব, বাকি দুইটা পরে দেখব, এটা সমস্যা নাই। আর জাভাস্ক্রিপ্টের কমেন্ট সেকশন, কমেন্ট তো আমরা অলরেডি আমরা করতেছি, কিন্তু এই যে ডাবল স্ল্যাশ দিয়ে কিন্তু আমরা জাভাস্ক্রিপ্টে কমেন্ট করি, জাভাস্ক্রিপ্টে কিন্তু আমরা ডাবল স্ল্যাশ দিয়ে কমেন্ট করি। আর মাল্টিপল কমেন্ট লেখার জন্য কিন্তু আমরা ওই যে মানে ইউজ করতে পারি, মাল্টিপল কমেন্ট লেখার জন্য ফরওয়ার্ড স্ল্যাশ স্টার, তারপর হলো স্টার ফরওয়ার্ড স্ল্যাশ। এই যে এর ভিতরে এবার আমরা কিন্তু মাল্টিপল কমেন্ট লিখতে পারি। এটা কিন্তু জাভাস্ক্রিপ্টের কমেন্ট লেখার সিস্টেম। একটা হলো ডাবল ফরওয়ার্ড স্ল্যাশ অথবা এই যে সিনটেক্স, এই দুইভাবে কিন্তু আমরা জাভাস্ক্রিপ্টে কমেন্ট লিখতে পারি। এগুলো তো মামুলি ব্যাপার, কোনো ব্যাপার না। তো আমরা কিন্তু ভেরিয়েবল সম্পর্কে যতটুকু হলো ডিটেলস জানছি, তাহলে এবার আমরা কি শিখব? এবার আমরা কি শিখতে পারি? আচ্ছা এবার আমরা যেটা শিখি সেটা হলো কি শেখা যায়, এখানে কি ওপেন করা আছে? নাই। তাহলে আমরা এবার অপারেটর সম্পর্কে শিখি, জাভাস্ক্রিপ্টের অপারেটর সম্পর্কে আমরা শিখি। এগুলো এখানে থাকবে, থাক সমস্যা নাই, আমি এগুলো কমেন্ট করে দেই। দিয়ে এবার আমরা কি শিখবো? এবার শিখবো আমরা জেএস অপারেটরস। আমার কিন্তু দেখা যাচ্ছে ক্লাসের এক্সপিরিয়েন্স না থাকার কারণে মানে হইতে পারে, মানে সিকুয়েন্সিয়ালি সব কিছু না হইতে পারে, কিন্তু আমরা আর কি যথাসম্ভব চেষ্টা করতেছি এ করার জন্য। তো আমরা এবার অপারেটর সম্পর্কে শিখতে পারি। জাভাস্ক্রিপ্টে অনেকগুলো অপারেটর আছে, যেগুলো আমরা সি সি প্লাস প্লাসে অলরেডি শিখে আসছি। কঠিন কিছুই না, যা শিখে আসছি ওইটাই, যা আমরা শিখে আসছি ওইটাই। কী কী অপারেটর আছে? অ্যাসাইনমেন্ট অপারেটর আছে, যেটা আমরা অলরেডি শিখছি। এই যে ইকুয়াল, এইটাকে বলা হয় অ্যাসাইনমেন্ট অপারেটর। এই যে ডাবল ইকুয়াল, এটাকে বলা হয় কম্প্যারিজন অপারেটর। তারপর আর একটা নিচে দিছে, এইটা স্ট্রিক্ট কম্প্যারিজন অপারেটর। এইটা নট ইকুয়াল অপারেটর, স্ট্রিক্ট নট ইকুয়াল। আমি কিন্তু প্রত্যেকটা ডিটেলস বলবো, ও কিন্তু সাজেশন দিচ্ছে, আমি একটা করে অ্যাকসেপ্ট করতেছি। এটা হলো গ্রেটার দ্যান, লেস দ্যান, মানে আমরা এগুলো সব শিখে আসছি অলরেডি। এটা গ্রেটার দ্যান ইকুয়াল টু, লেস দ্যান ইকুয়াল টু। এটা হলো লজিক্যাল অপারেটর, মানে এটা হলো লজিক্যাল অ্যান্ড, লজিক্যাল অর, এ পর্যন্তই দিছে। আর একটা হলো লজিক্যাল নট আছে, মানে এতটুকু দিছে। আর প্লাস এগুলো তো আছে, প্লাস সাবট্রাকশন বা এডিশন, সাবট্রাকশন, মাল্টিপ্লিকেশন, ডিভিশন, মডুলাস, ইনক্রিমেন্ট, ডিক্রিমেন্ট, ও সব সাজেশন আমি নিয়ে নিচ্ছি, কারণ হলো আমার লেখার থেকে দ্রুত দিয়ে দিচ্ছে, আমি প্রত্যেকটা মানে ব্যাখ্যা করব। সাবট্রাকশন, অ্যাসাইনমেন্ট, এগুলো কিন্তু মোস্ট অফ দ্য ইম্পর্টেন্ট, কারণ প্রোগ্রামিং যত মানে শর্টকাটে করা যায় ততই কিন্তু কোড রিডেবল হবে। মানে শর্টকাট বলতে ওইটা না, যে এই সমস্ত জিনিসগুলো ইউজ করলে কিন্তু আমরা মানে অনেক শর্টে কোডগুলো করতে পারি। ও আমাকে মোটামুটি এতগুলো সাজেশন দিছে, এবার আমরা প্রত্যেকটা ধরে ধরে শিখব।
প্রতিটা ধরে ধরে আমরা শিখব। দেখেন আমি আগে একটু ডিটেলস বলে আসি এখান থেকে। এটাকে বলে অ্যাসাইনমেন্ট অপারেটর, যেটা আমি আলোচনা করছি। এটা হলো কম্প্যারিজন অপারেটর। কম্প্যারিজন অপারেটর কি, যে দুইটা ভেরিয়েবল ইকুয়াল কিনা, মানে আমরা দুইটা ভেরিয়েবলকে কম্পেয়ার করার জন্য আমরা এই ইকুয়াল ইকুয়াল সাইনটা ইউজ করি, এটা হলো কম্প্যারিজন। আর এই যে এইখানে আসলে অনেকে বুঝতেছেন না, এইখানে কিন্তু ইকুয়াল তিনটা। আমার কার্সর দেখেন, এই একটা কার্সর কিন্তু নড়তেছে, তারপর আরেকবার যদি আমি লেফট অ্যারো চাপি, এই একটা আরেকটা দুইটা, তাহলে কিন্তু তিনটা ভাগ, এই দেখেন একটা দুইটা তিনটা, এখানে কিন্তু ইকুয়াল সাইন তিনটা। নিচের একটাও কি তিনটা ভাই? এইটা না মানে ওইটারই নিচেও, মানে নিচেও তিনটা নাকি না, ইকুয়াল যেরকম দুইটা? এখানে দুইটা, এই যে দেখে এখানে কার্সর কিন্তু নড়তেছে, এই যে কার্সর কিন্তু আপ ডাউন করতেছে, মানে দুইটা। এ হলো সিঙ্গেল, এখানে আছে ইকুয়াল দুইটা, মানে অ্যাসাইন ইকুয়াল সাইন আছে দুইটা, এখানে হ্যাঁ আছে ওইটা তো তিনটা। বুঝছি, এখানে তিনটা, কিন্তু এই নিচের দিকেও তিনটা। এই সাইনটা লেখে মূলত কিবোর্ডের কি দিয়ে? ও আচ্ছা, এটা আমরা দেখাবো। এটা হ্যাঁ, আসলে কি, আমার এখানে যে থিম ইনস্টল করা আছে, আমি যে থিমে কাজ করি সেই থিমে এরকম আসে, কিন্তু সবার কিন্তু এরকম আসবে না, হয়তো সবার আসবে না, কারণ এগুলো থিমের উপর ডিপেন্ড করে। তো এই দুইটার মাধ্যমে, এই দুইটা ইকুয়াল দিয়েও কিন্তু আমরা কম্প্যারিজন করতে পারি দুইটা ভেরিয়েবলকে। আর তিনটা সাইনের এর মাধ্যমেও করতে পারি। এটা এই জন্য এটাকে বলছে কি স্ট্রিক কম্প্যারিজন অপারেটর। আমরা এই তিনটা আগে বলি, তারপরে বাকিগুলো আলোচনা করব। এইগুলো, এটা কিন্তু মোস্ট খুবই ইম্পর্টেন্ট, সবাই দেখেন। আমরা এখানেই শিখি, এখানেই অ্যাসাইনমেন্ট অপারেটর সম্পর্কে আর কিছু বলতেছি না। অ্যাসাইনমেন্ট অপারেটর আমরা যে যা কিছু ভেরিয়েবল এই ইকুয়াল দিলে সেটা অ্যাসাইনমেন্ট অপারেটর। ইকুয়াল অপারেটর সম্পর্কে আমরা দেখব, ইকুয়াল অপারেটর। তাহলে আমরা এখানেই কোড করব। এখানে তাহলে আমরা কি করব, আমরা একটা ভেরিয়েবল var দুটা নাম্বার নিব। তো নাম 1 সমান 10 দিলাম, var নাম সমান 2 দিলাম। এইবার আমরা কনসোল করব, কনসোল ডট লক করব যে ওকে, এই দেখে এই দে, এখানে আমরা লক করলে, মানে লক করলে কি পাবো, নাম 1 ইকুয়াল ইকুয়াল নাম 2, এর রেজাল্ট কি দিবে, ফলস। কেন ফলস দিবে, কারণ হলো এখানে নাম্বার 1 এ আছে 10, নাম্বার 2 তে আছে 20। তাহলে এই নাম্বার 1 ইকুয়াল ইকুয়াল কি নাম্বার 2 না, তাহলে যদি না হয় তাহলে রেজাল্ট কি দেবে, ফলস। তো আমি এখান থেকে দেখে আসি। আর একটা ব্যাপার এখানে কিন্তু, এখানে আসলে প্রিন্ট হয়েছে কিনা আমি একটু, কনসোলকে কিন্তু আমরা অনেকভাবে মডিফাই করে লিখতে পারি। এখানে কিন্তু স্ট্রিং দিয়ে এভাবে সুন্দর করে, মানে আমাদের আউটপুট শো করানোর জন্য, যে আমরা কিন্তু এখানে আমরা কিন্তু মানে ইয়ে করতে পারি। কি বলে, ও এই এতে ইরর ধরতেছে, মানে আমাদেরকে কমেন্টে রাখতে হবে, কমেন্টে রাখতে হবে। অথবা আর এক কাজ করতে পারি, আমরা এখানে একটা ফাইল ক্রিয়েট করে আমি সবগুলোকে এইখানে দিয়ে আসি। এইখান থেকে আমরা, এইখান থেকে আমরা হলো দেখবো আর এইখানে কাজ করব আর কি। তা না হলে ও ইরর দিচ্ছে, কারণ এগুলো তো কোনো নাই। আমরা এখন ওখানে রেখে দিলাম আর কি আমাদের ডে হিসেবে, আর এটাও তুলে দেই, এই যে। তাহলে দেখেন এইবার আমরা রেজাল্ট আশা করি পাবো। এই যে এখন কিন্তু আউটপুট চলে আসছে ফলস। এখানে কিন্তু আমরা ম্যানুয়াল আর কি ডিবাগিং করে বুঝতে পারছি রেজাল্ট ফল আসবে, কারণ কি নাম্বার 1 নাম্বার 2 এর সমান না, যার কারণে এখানে ফলস দিছে। এখন আমি যদি এখানে 10 করে দেই, তাহলে কিন্তু এখানে রেজাল্ট আসবে কিন্তু ট্রু, এখানে রেজাল্ট আসবে কিন্তু ট্রু। এই যে ট্রু আসছে। এবার এইবার আমি এখানে কি করব, এবার আমরা 2 নাম্বার যেটা শিখবো সেটা হলো স্ট্রিক্ট, স্ট্রিক কম্প্যারিজন অপারেটর। এটার মানে কি বা এটার ব্যবহার কি, এখানে তিনটা ইকুয়াল ইউজ করতে হয়, তিনটা ইকুয়াল ইউজ করে, কারণ কি এইবার আমি দেই, এখানে দিয়ে দিলে বুঝতে পারবেন, বুঝতে পারবেন না আমি ডিফাইন করতেছি। তারপরেও রেজাল্ট কি আসছে, ট্রু আসছে। তারপরেও রেজাল্ট কি আসছে, ট্রু আসছে। এইবার আমি এইটাকে স্ট্রিংয়ে দিয়ে দেই,
এবার রেজাল্ট কি আসছে? ফলস আসছে। কারণ কি? কারণ কি? কিন্তু হ্যাঁ, ভালো করে মনে রাখেন, এখানে কিন্তু যারা এটা জানেন না, এটা কিন্তু অনেক মানে খুব ইম্পর্টেন্ট। যে অবস্থায় আছে এই অবস্থায় রেজাল্ট কি আসে? ফলস। এইবার আমি এখান থেকে একটা ইকুয়াল তুলে দিলাম, আছে কয়টা? দুইটা। এইবার রেজাল্ট কি দিবে? দেওয়ার কথা হলো ট্রু। দিছে ট্রু? এই যে ট্রু কিন্তু দিছে। দেখেন আগের যেভাবে ইনপুট ছিল সেভাবেই আছে, শুধু আমি এখানে দুইটা ইকুয়াল ইউজ করছি। এখন রেজাল্ট আসতেছে ট্রু। আর যখনই আমি তিনটা ইউজ করতেছি তখন রেজাল্ট আসতেছে কি? এই যে তখন রেজাল্ট আসতেছে ফলস। তাহলে দুইটার ভিতরে ডিফারেন্সটা কি আসলে? আমার এখানে তো কোনো চেঞ্জ হলো না, এখানে কি চেঞ্জ হলো যার কারণে একটা আমার? স্ট্রিং এ দেয়া আছে ভাই, আর একটা নাম্বার ভেরিয়েবল এরকম টাইপ। হ্যাঁ, কিন্তু নাম্বার আছে, স্ট্রিং আছে, এটা তো ঠিক আছে, সমস্যা নাই। কিন্তু যখন দুইটা ইকুয়াল দিচ্ছি তখন আমাকে দিচ্ছে ট্রু। তিনটা ইকুয়াল দিলে ফলস কেন দিচ্ছে? এটার একটাই কারণ, কারণ হলো ডাটা টাইপ। এ হলো যখন তিনটা ইকুয়াল ইউজ করব, এর মানে হলো দুই সাইডের এটা কি বলা হয়? এটাকে বলা হয় অপারেটর। আর এই দুই পাশের দুইটাকে কি বলা হয়? অপারেন্ড। অপারেটর আর দুই পাশে থাকে অপারেন্ড। প্রত্যেকটা অপারেটরের দুই পাশে দুইটা মানে প্রত্যেকটা অপারেটরের দুই পাশে দুইটা করে থাকে অপারেন্ড, মানে ম্যাথমেটিক্যালি। তো এইটা একটা অপারেন্ড, এটা একটা অপারেন্ড, আর এটাকে বলে অপারেটর। তো এই ট্রিপল ইকুয়াল সাইনের মিনিং হলো দুই পাশে যে দুইটা ভেরিয়েবল থাকবে, দুইটা ভেরিয়েবলের ডাটা টাইপ সেম হতে হবে, আর না হইলে ও রেজাল্ট দিবে ফলস। এটাই হলো ডিফারেন্স। এখানে নাম্বার ওয়ান হলো, এখানে আমি কি বলছি? স্ট্রিং। আমি নাম্বার ওয়ান দিছি ভেরিয়েবল, দেখে মনে হইতে পারে নাম্বার, কিন্তু আমি এখানে কোটেশনে র্যাপ করে দিছি, এটা স্ট্রিং। এখানে নাম্বারের ভিতরে আমি স্ট্রিং দিতে পারি, যাই কিছু দিতে পারি। জাভাস্ক্রিপ্ট এই সুযোগ আমাকে দিছে, কিন্তু আমি কি দিলাম আর আমার কোনটা নিয়ে কাজ করতে হবে সেটা কিন্তু আমাকে মানে ডিসিশন নিতে হবে হিউম্যানকে, কারণ জাভাস্ক্রিপ্ট ওইখানে কিন্তু আটকায় নাই। নাম্বার ওয়ান এখন কি? স্ট্রিং। সেটা আমরা কিভাবে বুঝবো? সেটা আমরা বুঝতে পারবো হলো কনসোল ডট লক করবো টাইপ অফ দিয়ে। টাইপ অফ নাম্বার ওয়ান স্ট্রিং। আর এই যে নাম্বার ওয়ান হলো স্ট্রিং আর নাম্বার টু হলো নাম্বার। এ স্ট্রিং, এ নাম্বার। অর্থাৎ সহজ কথা, এবার আমরা দুইটাকে একই সাথে লিখি। আমরা রেজাল্টটা, ও এখানে তো কন্ট্রোল ওয়ালটা সব ছাপা যাবে না, দিলে এটা সেভ করতে হবে। এই যে আমি এখানে ক্লিয়ার করে রান করি, একসাথেই রেজাল্ট দুটো দেখবো বলে। এই যে প্রথমটা নাম্বার ওয়ানটা হলো স্ট্রিং, নাম্বার টুটা হলো নাম্বার। তাহলে আমাদের এখানে ডিফারেন্সটা কি? যখন আমি ট্রিপল ইকুয়াল সাইন ইউজ করব, এ চেক করবে ডাটা টাইপ ইকুয়াল কিনা, অ্যান্ড ভ্যালু ইকুয়াল কিনা। ট্রিপল ইকুয়াল সাইনের মিনিং হলো দুইটা, সে হলো দুইটা চেক করবে। সে চেক করে হলো দুইটা, প্রথম হলো চেক করে ডাটা টাইপ অ্যান্ড ভ্যালু ইকুয়াল কিনা। এই যে ডাটা টাইপ অ্যান্ড ভ্যালু। আর এ শুধু চেক করে কি? ভ্যালু। এই যে ডাবল সাইন শুধু চেক করে ভ্যালু ইকুয়াল কিনা। এই জন্য এইটার ভ্যালু দিচ্ছে ট্রু, কারণ এখানেও ভ্যালু 10, এখানেও ভ্যালু 10। এই স্ট্রিং কিনা দেখার দরকার নাই, এখানে এর নাম্বার কিনা দেখার দরকার নাই, শুধু ভ্যালুতে 10 মিল আছে মানে ট্রু। আর যখন ট্রিপল ইকুয়াল সাইন, তখন সে চেক করবে ডাটা টাইপও সেম কিনা, কিন্তু ডাটা টাইপ সেম নাই, এর ডাটা টাইপ স্ট্রিং, এরটা নাম্বার, এই জন্য রেজাল্ট দিচ্ছে ফলস। আশা করি এটা যারা মানে যদি কেউ আগে থেকে ক্লিয়ার থাকে তো ক্লিয়ার ভালো, আর না থাকলে যারা নতুন দেখবে বা নতুন যারা, তাদের জন্য একদম ফাইনাল মানে ক্লিয়ার করে দিতে পারছি আমি। কারো কোনো কোয়েশ্চেন থাকলে বলতে পারেন, কোনো সমস্যা না। কারণ প্রাথমিক একটা দুইটা ক্লাস সময় লাগবে, দেন আমরা কিন্তু দ্রুত যাব, মাথায় রেখে। তো এটা আমাদের চলে গেছে, নট ইকুয়াল। নট ইকুয়াল সাইন কি? ইকুয়ালের বিপরীত হলো নট ইকুয়াল। ইকুয়াল তো আমরা এই যে ডাবল ইকুয়াল যেটা দেই। হ্যালো। হ্যাঁ, হ্যাঁ, স্ক্রিন তো দেখা যায় না। স্ক্রিন সবাই কি দেখতে পাচ্ছে? আমি তো দেখতে পাই না। স্ক্রিন কি সবাই সবাই দেখতে পাচ্ছেন? জি ভাই, দেখা যাচ্ছে তো। তাহলে হলো নেট ইস্যু। জি ভাই। ওয়াইফাই কি আসছে? এ ওয়াইফাই আসছে এখানে, একটু দেখো দিন। কামনার, আরে দরজা খুলে এদিকে এসো 1 মিনিট।
ওইটা অফ করে আবার অন করে দাও। তো যাও, তাহলে ওইটাই, ওই তোমার হইলো স্ক্রিন তুমি আবার কানেক্ট করো। হুম, দরজাটা একটু ভিজাই দিয়ে যাও, নাইলে কথা বললি বলো। আমি কথা বললি তো। হ্যালো, হ্যাঁ, তাহলে আমরা শুরু করি। যে আমরা এবার দেখবো কি নট ইকুয়াল। তো নট ইকুয়াল কি, নট ইকুয়াল খুব ইজি জিনিস। নট ইকুয়ালের জন্য আমাদের সময় লাগবে না। নট ইকুয়াল কি, এই যে ইকুয়াল সাইন এইভাবে দিতে হয়। আর নট ইকুয়ালের জন্য কি, এই যে মানে এভাবে ইউজ করতে হয়। নট ইকুয়াল সাইন হলো এভাবে আসে, মানে ইকুয়াল, সরি ভুল করলাম, না ঠিকই তো আছে, হ্যাঁ। ও এ দুটো আমি এই দুটো কমেন্টে রেখে দিই। ভাই নটটা আগে বলবে না? ভাই নট চিহ্ন আগে দিতে হয় না? নট পরে দিলেও এই মানে আমি এই চিহ্নটাই আনতে চাচ্ছি, আমার এখানে তো এইটাই আসে, মানে এটা দিলে তো চলে আসে, ইকুয়াল দিয়ে নট দিলেও তো চলে আসে। যাই হোক, মূলত আসবে হলো এইটা, এইটা হলো নট ইকুয়াল, এটা এটা হলো নট ইকুয়াল। তাহলে রেজাল্ট কি আসবে আমাদের, এই যে ট্রু আসছে। অর্থাৎ এটা এখানে 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 ও এখানে আবার নট একটা আছে, কিন্তু এই কারণে হয়তো রেজাল্টটা এ দিছে। আবার এ করি, এই যে রেজাল্ট আসবে মূলত ফলস, রেজাল্ট আসবে ফলস। ওখানে ট্রু আসছিল কেন, কারণ হলো আমার ওই যে ওখানেও নট পড়ে গেছিলো। তো এখানে রেজাল্ট কেন ফলস আসলো, কারণ হলো এখানে কি বলছি, নাম্বার ওয়ান নট ইকুয়াল নাম্বার টু, নাম্বার এক নাম্বার দুইয়ের সমান কি না। তা এখানে তো নাম্বার এক আর নাম্বার দুই সমান, তাহলে এটা রেজাল্ট হলো কি, ট্রু আসার কথা। মানে এখানে যেহেতু সমান, তাহলে এখানে আসবে কি, ফলস, এখানে আসবে হলো ফলস। এবার আমি রান করি, এবার আসছে কি, ট্রু। নাম্বার এক কি, নাম্বার ওয়ান এবং নাম্বার টু কি ইকুয়াল না, যদি না হয় তাহলে কি আসবে, ট্রু। তো এত ইকুয়াল না, তাহলে ট্রু আসছে, আর আগে তো ইকুয়াল ছিল, এই জন্য ফলস আসছিল। তো এটা হলো নট ইকুয়াল। এরপরে কি, স্ট্রিক্ট নট ইকুয়াল। স্ট্রিক্ট নট ইকুয়াল ঠিক এই স্ট্রিক্টের বিপরীতে কাজ করবে। এখানে আর একটা যদি আমি অ্যাসাইন দিয়ে দেই, আর একটা অ্যাসাইন দিয়ে দিলে, এটা ভারী জ্বালাতন করতেছে আমারে, আমার তো অভ্যাস সব সেভ করার। এখানে কি আসছে, ট্রু আসছে। কারণ হলো কেন ট্রু আসছে, এখানে প্রথম চেক করতেছে কি, ডাটা টাইপ, যে নাম্বার ওয়ান নট ইকুয়াল, মানে নট ইকুয়াল নাম্বার টু। তো এটা তো মানে ইকুয়াল না, ইকুয়াল না। এবার আমি যদি এখানে কি করলাম, এখনো ট্রু আসছে। অর্থাৎ এখানে এখানে নট ইকুয়াল, এই ট্রিপল সাইন নট ইকুয়ালের মানে কাজ কি, ঠিক এর বিপরীতে কাজ। যে প্রথম ডাটা টাইপ চেক করবে, নট মানে সমান 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 কিনা, তারপরে চেক করবে ভ্যালু। তাহলে এখানে রেজাল্ট আসলে কি আসার কথা, এখানে রেজাল্ট আসলে কি আসার কথা, এক দুই, হ্যাঁ ঠিক আছে, রেজাল্ট এখানে ট্রু আসবে। ট্রু আসা এখানে ঠিক আছে না, এখানে যে ট্রু আসছে এটা ঠিক আছে না রায়হান, তোমরা যারা পারো।
নট জি জি ট্রু আসছে, ঠিক আছে ভাই। হ্যাঁ এখন তো ডেটা টাইপে ভিন্নতা আসছে, এটা তুমি কি বলে, নট দুইটা সমান। ঠিক আছে ভাই, স্ট্রিক্টলি স্ট্রিক্টলি হ্যাঁ নট হ্যাঁ ট্রু। এইটাই ঠিক যে আছে। এখানে এখানে কিন্তু স্ট্রিক্টলি এই দুটাই কিন্তু করছে, জি যার ভাই। ফলে এখানে কিন্তু রেজাল্ট কিন্তু ট্রু আসছে। তারপরে গ্রেটার দেন, লেস দেন, গ্রেটার দেন লেস দেন এগুলো কি দেখাবো? দেখাই একটুখানি করে না কি করব? এগুলো তো আসলে খুবই ইজি জিনিস, যে আসলে নাম্বার ওয়ান গ্রেটার নাম্বার টু কয়েকটা করে নেই। এগুলো আসলে দিন শেষে কি রেজাল্ট দেয়? এগুলো তো রেজাল্ট দেয় আমার হলো গ্রেড, এই যে এগুলো কিন্তু আমাকে দিন শেষে ট্রু ফলসে রিটার্ন করে। তাহলে এটা হলো ফলস, কারণ হলো নাম্বার ওয়ান কি নাম্বার এর থেকে বড় না, তাহলে এটা ফলস। নাম্বার নাম্বার ওয়ান নাম্বার টু সেম, তাহলে এটা বড় না, যেহেতু ফলস। এখানে কি নাম্বার টু বড় নাম্বার ওয়ান থেকে না, তাহলে এটাও ফলস। এখানে নাম্বার ওয়ান কি নাম্বার টু ইকুয়াল ইকুয়াল অথবা বড় কিনা, এটা ট্রু, কারণ নাম্বার ওয়ান আর নাম্বার টু সেম। ডাটাটা আমরা যেখানে যেহেতু ডাটা টাইপের কোনো ব্যাপার না, তাহলে এগুলো খুবই সিম্পল জিনিস, এগুলো সবাই জানে, এগুলো সম্পর্কে করতেছি না। এই লজিক্যাল তিনটা অপারেটর আছে, এই তিনটা জিনিস খুব ইম্পর্টেন্ট, এই তিনটা জিনিস শেখা লাগবে, খুব ইম্পর্টেন্ট এই তিনটা, কারণ এইগুলো মূলত আমাদের বেশি বেশি লাগবে আর কি। লজিক্যাল, এগুলোর শর্টকাট টেকনিক অনেক কিছু আছে, যেগুলো আমরা আস্তে আস্তে শিখবো, আজকে হয়তো সব আমার মনে পড়বে না, আমার এর জন্য একটু দেখতে হবে। এর মানে প্রত্যেকটা শর্টকাট বা টিপস আছে, এগুলো আমরা পরে করব। তো এগুলোও আমি কমেন্ট করে দেই, দিয়ে এই দুটোকে আমি এখানে আবার নিয়ে আসি, নিয়ে এসে এটার নাম্বার দুইটাই নাম্বার করে দিলাম। এইবার আমরা কি শিখবো? কনসোল ডট লগ করব হলো লজিক্যাল অ্যান্ড, আমরা প্রথমে শিখবো হলো লজিক্যাল অ্যান্ড। লজিক্যাল অ্যান্ড কি মানে কিভাবে ইউজ করে, এই যে এটাতে কি বলে অ্যান্ড সাইন বা অ্যাম্পারসেন্ট বলে না এটা, অ্যাম্পারসেন্ট বা যেটা অ্যান্ড সাইন যেটাই বলি। তো এখানে আমরা দেখব এখানে রেজাল্ট আসছে কি 10। এইটা কিভাবে আসছে, এটা কি কেউ বলতে পারবা কিভাবে আসছে? মেবি এটা বাইনারি করে হচ্ছে, কম না, করো কম্পেয়ার। না, এই যে অ্যান্ড অপারেটর পড়ছি না আমরা, ওই যে তোমাদের তো পড়াইছিলাম অপু, ওই অন্তু, ওই যে মানে আইসিটিতে হ্যাঁ অ্যান্ড হ্যাঁ। অপারেটর অর অপারেটর, অ্যান্ডের কাজ কি ছিল? অ্যান্ড অপারেটরের কাজ কি ছিল? ও, এন্ড হচ্ছে দুইটাই সঠিক হতে হবে না কি যেন। হ্যাঁ, ওই অ্যান্ডের তো ছিল দুইটা, দুইটা যদি ট্রু হয়, দুইটা যদি ট্রু মানে দুইটাই ট্রু হলে রেজাল্ট হলো আউটপুট ট্রু। আর ওয়ারের কাজ কি, যে কোনো একটা ট্রু হইলে আউটপুট টুয়েলভে টু। আউটপুট ট্রু, হ্যাঁ ট্রু। আর নট মানে তো নট, ওটা। তো এখানে কি নাম্বার ওয়ান কি, এখানে নাম্বার ওয়ানে কি বসতেছে 20। 20। এখানে অ্যান্ড অপারেটরের কাজ কি, এই লজিক্যাল অ্যান্ডের কাজ কি, এই দুইটা অপারেন্ড যদি ট্রু হয় তাহলে প্রথম অপারেন্ডের এটাও, না প্রথম না সরি, দ্বিতীয় অপারেন্ডের ভ্যালুটাও প্রিন্ট করে। আমরা এত সময় যে অপারেটরগুলো দেখলাম, এখানে কিন্তু রিটার্ন করে ট্রু ফলস, ট্রু ফলস, কথা বুঝছো? এত সময় যা দেখছি ওখানে কিন্তু রিটার্ন করে ট্রু ফলস। আর এখানে রিটার্ন করে কি, এখানে রিটার্ন করে ট্রু ফলস না, কিন্তু এখানে রিটার্ন মানে ও ট্রু ফলস দিয়ে যাচাই করে, ঠিক আছে, ও দেখবে নাম্বার ওয়ান ট্রু কিনা নাম্বার টু ট্রু কিনা। এই যে অ্যান্ড অপারেটরের অ্যান্ড ওয়ারের এগুলোর শর্টকাট যে এগুলো আছে, ও আসলে কিভাবে কাজ করে, অ্যান্ড আসলে কিভাবে কাজ করে। আমি যদি ওয়ান 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 মানে হলো সাপোজ ওয়ান ওয়ান না দিয়ে আমি করি ট্রু ট্রু, তাহলে আমার রেজাল্ট কি আসে ট্রু। তাহলে এর বাকি কম্বিনেশনগুলো কি ছিল, ট্রু ফলস 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 ট্রু ফলস 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 ফলস, এইটা এইটা কিন্তু অ্যান্ড, ভালো করে বুঝে নিয়ে এর কিন্তু মানে মানে ইম্পর্টেন্ট একটা, এইটা কিন্তু অ্যান্ড মানে অ্যান্ডের কাজ, যে প্রথমটা ট্রু দ্বিতীয়টা ট্রু যদি হয় রেজাল্ট কি ট্রু, বাকি সব ক্ষেত্রেই রেজাল্ট হলো ফলস।
ট্রু ফলস রেজাল্ট ফলস, ফলস ট্রু রেজাল্ট ফলস, ফলস ফলস ফলস। তাহলে এখানে এখানে এখান থেকে এখান থেকে একটা সিম্পল প্যাটার্ন আছে, অনেকে হয়তো জানো অনেকে জানো না, সেটা বলে দিই। এটা কিন্তু আইসিটি থেকে ওই সময় জানার কথা। এর কিন্তু সিম্পল প্যাটার্ন আছে। দেখো এই যে চারটা আউটপুট এখানে আমি লিখছি, এই চারটা আউটপুট আসলে কোনটা? এই চারটা আউটপুট হলো এই যে সেকেন্ড অপারেন্ট। এটা কিন্তু আমরা জানি না। এইটা 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 এইটা, অর্থাৎ অ্যান্ড অপারেটরের ক্ষেত্রে সেকেন্ড অপারেন্টে যেটা থাকবে রেজাল্ট হয় সেইটা, অলওয়েজ অলওয়েজ। দেখো আমি চোখ বুঝে বলতে পারবো সেকেন্ডে ট্রু না ফলস, রেজাল্ট হবে সেইটা। অ্যান্ড যদি মাঝখানে অ্যান সাইন থাকে, যদি মাঝখানে অ্যান সাইন থাকে, আমি চোখ বুঝে বলে দিব সেকেন্ডের যে রেজাল্ট সেইটাই হলো রেজাল্ট, মানে আউটপুট হবে কোনটা? সেকেন্ডে যেটা থাকবে সেইটা। এই যে মানে যদি দেখা যে কোনো জায়গায় অ্যান্ড সাইন আছে, মানে অ্যান্ড অপারেটর আছে, তাহলে সেকেন্ড রেজাল্ট সেকেন্ডে যা থাকবে রেজাল্ট হবে সেইটা। এখানে আছে ট্রু, তাহলে আমার ফার্স্টে কি আছে? ফার্স্টে অবশ্যই ট্রু থাকবে। রেজাল্ট সেকেন্ডটা যদি ট্রু থাকে, ফার্স্টেরটা অবশ্যই ট্রু থাকবে। আর এখানে যদি ফলস হয়, এখানে ফলস মানে কি? রেজাল্ট হবে ফলস। তাহলে মানে এক কথা হলো, আমার কথা যেটা বলতেছি যে অ্যান্ড সাইনের ক্ষেত্রে বাম পাশের দেখার কোনো দরকার নাই, শুধু রাইটেরটাই অ্যান্সার। এটা হলো শর্টকাটে আর কি, যারা ওই আইসিটিতে ওই সময় জানার কথা, বা পরে যারা পড়ছো জানো, হয়তো জানো কিনা আমি জানি না, তবে যারা জানো ভালো, আর না জানলে কিন্তু এটা অ্যান্ডের ক্ষেত্রে অলওয়েজ রাইট সাইডের ভ্যালুটাই রেজাল্ট। আমাদেরও তাই হয়েছে, নাম্বার 1 নাম্বার 2, তাহলে এখানে এখানে অ্যান্ড অপারেটর, তাহলে নাম্বার 2-র ভ্যালু কত? 10, এই জন্য আমাদেরও রেজাল্ট কিন্তু 10। এটাই কিন্তু অ্যান্ডের কাজ। এবার আমি যদি ঠিক মানে ওয়ার অপারেটরটা লিখি, ও আমাকে 4টা দিয়ে দেবে। এখান থেকে এটা কিন্তু প্যাটার্ন, এভাবে কিন্তু প্যাটার্ন খুঁজে বের করতে হয়, নাহলে কিন্তু ওই মনে থাকে না, বা অনেকে করে মনে। এবার ওয়ারের ক্ষেত্রে কাজ কি? ওয়ারের ক্ষেত্রে ঠিক কাজ হলো বিপরীত। প্রথম অপারেটর যেটা হবে, অপারেন্ট যেটা হবে, ওয়ারের রেজাল্ট হবে সেইটা। এই তো তোমার কি অবস্থা? হ্যাঁ, বুঝি নাই। সালমান, না সরি সরি, সরি সরি সরি, এ ওয়ার হলো এখানে ট্রু ফলস ট্রু ফলস। এখানে কি সাজাইছে এ করে? ট্রু 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 হবে, ট্রু ফলস ট্রুই হবে, ঠিকই আছে। ফলস ট্রু ট্রু, এখানে এখানে এইটার ক্ষেত্রে তো মানে সাজানোই কি সমস্যা? না ভাই, ঠিকই তো আছে। দাঁড়াও, এখানে একটু ওয়ার অপারেটর দেই। এই একটা শর্টকাট এরকম আছে যতটুকু। ও ও ও সরি, এগুলো তো আমি কমেন্টে দেই, আর নাইলে ও তো আমাকে ইরাদ ধরবে। সব এখানে লেখা থাক, যেহেতু কোড আমি পুশ করব। এই যে এখানে আমি এখানে আমি লিখে এ করে দেই, এটা হলো কি? অ্যান্ড অপারেটর, অ্যান্ড অপারেটর। আর এখানে আমি দেই ওয়ার অপারেটর, দিয়ে আমি আবার রান করি। এই যে তাহলে অ্যান্ডের ক্ষেত্রে আমার ভ্যালু কি আছে? আমি ভ্যালু দুটো এখানে নিয়ে আসি, এই ভেরিয়েবল দুইটা এখানে নিয়ে আসি। অ্যান্ডের ক্ষেত্রে কি হবে? যদি ট্রু হয়, না আরেকটা জিনিস যেটা আমি মানে যেটা আমরা এখন জেনে নাও, যে জাভাস্ক্রিপ্টের ক্ষেত্রে কয়েকটা জিনিস বাদে সব কিন্তু ট্রু। আমি এখান থেকে বলি, আমার তো সব মাথায় নাই। ট্রু ফলসের বিষয়টা বলি, মানে বুলিয়ানের বিষয়টা। আমি একটুখানি এখানে বলে দেই। এই যে এখান থেকে ভালো করে মনে রাখো, এই এই কয়টা বাদে বাকি সব কিন্তু জাভাস্ক্রিপ্টে ট্রু, মানে ট্রু। 0 যদি হয়, -0 যদি হয়, আর এমটি স্ট্রিং যদি হয়,
আনডিফাইন যদি হয়, নাল যদি হয়, আর ফলস মানে তো ফলস, ফলস নান, কয়টা ভালো করে মনে রাখো। আমি এখানে লিখি, আমি এখানে লিখে দেই যে এখানে কিভাবে লিখবো, যে হলো ফলস, ফলস আসবে কখন, যদি 0 হয়, -0 হয়, এই যে কয়টা 3 4 5 6 এই কয়টা, এই যে আমি এটা কাট করে দিয়ে দিলাম, এই কয়টার ক্ষেত্রে কিন্তু রেজাল্ট হলো ফলস। বাকি যা কিছু থাকবে জাভাস্ক্রিপ্ট কম্পেয়ার করলে কিন্তু রেজাল্ট আসবে ট্রু, এটা কিন্তু মাথায় রাখবা। তাহলে বাকি সবগুলোর ক্ষেত্রেও তো হিউজ, ওইটা আমার জানার দরকার নাই, তাহলে এই কয়টা একটু মাথায় রাখলে কিন্তু আমি পেয়ে যাব যে ফলস রেজাল্ট আসবে হলো এই কয়টার ক্ষেত্রে, বাকি যতগুলো আছে সবগুলোর ক্ষেত্রে আসবে হলো রেজাল্ট ট্রু। তো এখানে আমি এই যে 20 আর 10, তাহলে এটাও ট্রু, এটা ট্রু, তাহলে এখানে প্রথম কম্পেয়ার করছে কি ট্রু ফলস কিনা, তো এখানে নাম্বার 1ও ট্রু, এটাও ট্রু। তাহলে যদি ট্রু ট্রু হয় তাহলে আমি এখানে একটা ফলস দিয়ে আসি, আমি এখানে একটা 0 দিয়ে আসি, তাহলে রেজাল্টটার মধ্যে ডিফারেন্সটা ব্যাখ্যা করতে পারবো। এই যে এবার একটু খেয়াল করো রেজাল্টে কি আসছে, অ্যান্ড অপারেটরে 0 আসছে, তাহলে আমার এখানে অ্যান্ডের কাজ কি ছিল, নাম্বার 1-এ 20, নাম্বার 2-তে 0, অর্থাৎ এ ট্রু এ ফলস। আর আমরা আমরা এখানে কি কি শিখে আসছি যে ট্রু, আমরা তাহলে কোনটা শিখলাম, এতে ট্রু, তাহলে ট্রু ফলস, তাহলে রেজাল্ট আসবে কি ফলস, এই যে 2 নাম্বারে যেটা থাকবে সেইটা ফলস। তাহলে এর নাম্বার 2-তে কত আছে 0, এই জন্য অ্যান্ড অপারেটরের রেজাল্ট হইল 0। আর ওয়ারের ক্ষেত্রে নাম্বার 1 ট্রু, নাম্বার 2 ফলস, ট্রু ফলসের ক্ষেত্রে রেজাল্ট ওয়ারে কি আসে ট্রু আসে। তো ট্রু এখানে কি নাম্বার 1 ট্রু, বা হলো ওয়ারের ক্ষেত্রে নাম্বার মানে প্রথমটাই হলো রেজাল্ট, তাহলে এর রেজাল্ট আসবে কিন্তু 20, এই যে প্রথমটার কত 20। এবার যদি 0 করি, এটারে আমি 20 করি, তাহলে কোন আঙ্গিকে রেজাল্ট আসে সেটা দেখো, রেজাল্টের কোনো চেঞ্জ আসছে, আসে নাই, রেজাল্টের কিন্তু কোনো চেঞ্জ আসে নাই। কেন আসে নাই দেখো, নাম্বার 1 ফলস, নাম্বার 2 ট্রু, তাহলে ফলস আর ট্রু অ্যাড করলে কি হয়, ফলস আর ট্রু অ্যাড করলে রেজাল্ট হলো ফলস, তাহলে রেজাল্ট হলো ফলস কোনটার মধ্যে, নাম্বার 1, তাহলে নাম্বার 1 এর ভ্যালু কত 0, এই জন্য এখানে ভ্যালু আসছে 0। আর ওয়ার করলে নাম্বার 1 ফলস, নাম্বার 2 ট্রু, তাহলে ফলস আর ট্রুর মধ্যে ওয়ার করলে রেজাল্ট কি ট্রু, তাহলে এখানে ট্রু কে নাম্বার 2, তাহলে নাম্বার 2 এর ভ্যালু কত 20, আর অপারেটরের ভ্যালু হলো 20। তো এটা আশা করি ক্লিয়ার। আর নট, লজিক্যাল নট, এটা তো আমরা আর কি মানে দেখলাম, লজিক্যাল নট হলো, কারো কোনো কোয়েশ্চেন থাকলে বলতে পারেন। কাজ করবে করবে না এভাবে কিন্তু লজিক্যাল নট আসলে লেখা যায় না। আমরা যেটা আর কি হইলো লজিক্যাল নট কিভাবে দেয়, লজিক্যাল নটের সাইন কি ভুলে গেছি আমি। এই যে এখানে সব অপারেটরগুলো আছে আমাদের, কিন্তু এগুলো এই অপারেটরের সব কিন্তু শেষ। এই যে লজিক্যাল নট ওইভাবে না, লজিক্যাল নট দিতে হবে সরি আমি তো ভুল ইউজ করতেছি, লজিক্যাল নট হলো যে কোনো কিছুর আগেরটা। এই যে এটা এখানে নাম্বার 1 কি আছে, এখানে নাম্বার 1 আছে, আমি এভাবে না, আমি যেভাবে ছিল ওইভাবেই লিখি, আগে যেভাবে আগে ওয়ার ছিল, হ্যাঁ এখানে নাম্বার 1 কি আছে ট্রু, নট অপারেটর। এখানে নাম্বার 1 কি ফলস, নাম্বার 2 ট্রু, তাহলে এখানে এর যে রেজাল্টটা আমরা পাচ্ছিলাম কি মানে কি পাচ্ছিলাম ট্রু পাচ্ছিলাম। এবার আমরা নট করে ফলস করব কিভাবে সেটা দেখাই। আরে কিবোর্ড কাজ করে না এবার, যে খুবই ডিস্টার্ব করে।
কনসোলে লিখতেই পারতেছি না, কারণ কি? এই যে রেজাল্ট কি আসছে, নট অপারেটরের রেজাল্ট তো 20 আসবে, এটা স্বাভাবিক, কারণ ওয়ার ওয়ার যেটা আছে সেটাই তো আমি নট অপারেটরে লিখছি। এখন কারণ কি? কারণ হলো এ ফলস ছিল বলে এ ট্রু ছিল, এখন ট্রু রেজাল্ট কত ছিল? 20। এখন আমি যদি এখানে এখানে যদি নাম্বার 1 যেহেতু ফলস আছে, আমি এইটার এন্ড করি, তাহলে এন্ড করলে রেজাল্ট কি আসতেছিল? 0। এখন যদি আমি এই নাম্বার 1টারে এ কত আছে? ফলস, আমি এটাতে যদি নট সাইন এইখানে দিয়ে দেই, তার মানে কি নাম্বার 1 ছিল ফলস, নট নট নাম্বার 1 মানে এ হয়ে গেছে ট্রু, তাহলে এও ট্রু, তাহলে রেজাল্ট কোনটা আসবে? নাম্বার 2। তাহলে এখন এই 0-র পরিবর্তে রেজাল্ট আসবে কিন্তু এইটার 20। দেখেন তো ঠিক আছে কিনা? 20 আসবে, এই যে 20 চলে আসছে নটের। ঠিক সেম জিনিস, একই জিনিস এইটা এন্ডে করছি, রেজাল্ট আসছে 0, কারণ হলো ফলস ট্রু, রেজাল্ট হলো ফলস, তাহলে রেজাল্ট হলো 0। এখানে নট দিয়ে দিছি মানে এ হলো এ এখন নাম্বার 1 আগে ছিল ফলস, এইখানে এখন হয়ে গেছে ট্রু, তাহলে এটা কিন্তু শেষ। তাহলে অ্যাসাইনমেন্ট অপারেটর আর এডিশন সাবট্রাকশন এগুলো, যোগ বিয়োগ গুণ ভাগ, এগুলো এই 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 তিনটে, এগুলো কি আর দেখাবো এইভাবে? আসলে প্রত্যেকটাই, তাহলে আমরা একটুখানি অপারেটরটাকে শেষ করে দেই, এই অপারেটর ইজি আছে। উম, আমরা আমরা করতে পারি কি, আমরা হলো একটা সাম বলে একটা ভেরিয়েবল নিলাম। এখন শুধু সাম দিলে, আচ্ছা সাম আমি দিই, তারপরে ভুলটা পরে বলতেছি। এখানে সাম বলে একটা ভেরিয়েবল নিয়ে নাম্বার 1 প্লাস নাম্বার 2 দিলাম। তারপর আমরা নিতে পারি হলো সাবট্রাকশন, নাম্বার 1 মাইনাস নাম্বার 2। তারপর আমরা নিতে পারি এটা মাল্টিপ্লিকেশন, নিতে পারি ডিভ, নিতে পারি এই চারটা আমরা দেখি। এটা হলো প্লাস, মানে প্লাস প্লাস অপারেটর, এটা কি করে? যোগ করে। এখন এখানে একটা ভুল ধরবে, ভুলটা কিসে ধরবে দেখি কি ভুল ধরে। আমরা ভুল কিন্তু এখানে ধরে নাই, হ্যাঁ ভুল এখানে কিন্তু ধরে নাই, কারণ হলো আমরা কিন্তু এর যে টাইপ আমরা বলি নাই, এর কিন্তু টাইপ বলতে কি, টাইপ বলতে এই যে ভার বা এই কনসলেট, এটা আমরা কিন্তু বলে দেই নাই, তাহলে এ কিন্তু ডিফল্ট কিন্তু এ কিন্তু ধরে নিছে এ কিন্তু ভার, এই যে। তাহলে এটা হলো যোগ সামেশন, এটা হলো সাবট্রাকশন বিয়োগ, বিয়োগের রেজাল্ট 20, এটা আর এটা হলো মাল্টিপ্লিকেশন 0, 20 আর 0 গুণ করলে 0, ভাগ করলে এইটা আর মডুলাস নিয়ে একটু কথা আছে, এইটা আমরা বলবো। এই যে মডুলাস আর এইটা নিয়ে একটু কথা আছে, আমরা এটা একটু লিখি, মোড বলে এটা একটু লিখি। আসলে এই দুটো 10 এই 0 দিয়ে কাজ হবে না, আমরা একটু ভ্যালু দিয়ে দেই। এই যে যখন আমরা এই ফরওয়ার্ড স্ল্যাশ ইউজ করব ডিভিশনের ক্ষেত্রে, তখন আমরা কি পাবো? এই ফরওয়ার্ড স্ল্যাশ ইউজ করলে, এই ফরওয়ার্ড স্ল্যাশের মাধ্যমে আমরা কি পাই? ফরওয়ার্ড স্ল্যাশ কিন্তু আপনাকে কি বলে, সরি মানে এটা ভুল, এখানে নাম্বার 1টারে বড় করি, তাহলে আমি আরো ক্লিয়ার করতে পারবো। ওটাও দেখাচ্ছি, এটা আগে দেখাই। এই যে মানে যখন আমরা ডিভিশন করি তখন আমাদের রেজাল্ট কি দেয়? তখন আমাদের শুধুমাত্র ভাগশেষটা দেয়। ডিভিশন আমাদের কি দেয়? ভাগশেষ দেয়। 20কে যদি আমরা 10 দিয়ে ভাগ করি, তাহলে মানে ভাগশেষ না, ভাগফল। ভাগফল মানে এই ডিভিশন অপারেটর শুধুমাত্র আমাদের ভাগফলটা দেয়। 20কে যদি আমরা 10 দিয়ে ভাগ করি, তাহলে আমরা কি পাই? 2 পাই। এই যে 20কে যদি 10 দিয়ে ভাগ করি, তাহলে ফলাফল কি পাই? 2 পাই। আর 20কে যখন আমরা 10 দিয়ে মোড করি, এটাকে বলা হয় মডুলাস বা মোড করি, তখন আমাদের কি দেয়? ভাগশেষটা দেয়। তাহলে 20কে 10 দিয়ে ভাগ করলে ভাগফল যদি 2 হয়, তাহলে ভাগশেষ কত আসে? ভাগশেষ থাকে 0। এই জন্য কিন্তু এর ক্ষেত্রে আমরা দেখেন মডের ক্ষেত্রে পাইছি কত? 0।
এখন আমি যদি এইটা 20 আর এইটাকে আমি হলো 40 করি, মানে ওই যে আগে যে রেজাল্টটা ছিল বা যেটা ছিল এইটা হলো 10 আর এইটা 20 করি, তখন ওই একই রেজাল্টই দিচ্ছে, কিন্তু আমাদের আগেরটা ছোট হওয়ার কারণে রেজাল্টটা হচ্ছে। দেখেন এখানে কি হচ্ছে তাহলে, 10কে ভাগ করতেছি কত দিয়ে, 20 দিয়ে, তাহলে 10কে 20 দিয়ে ভাগ করলে কত আসে, 0.5ই হয়। 10কে 20 দিয়ে ভাগ করলে 0.5ই হয়। কারণ হলো বড় সংখ্যা দিয়ে যখন ছোট সংখ্যারে ভাগ করি তখন আমাদের ম্যাথমেটিক্যালি কি হয়, একটা দশমিক নিতে হয়, একটা দশমিক নিলে এখানে একটা শূন্য আসে, তাহলে কত 100, আর 100কে 20 দিয়ে ভাগ করলে কত আসে 5, তাহলে 0.5, এই যে 0.5। আর পরেরটার ক্ষেত্রে মোড আসছে 10, কারণ কি এখানে হলো নাম্বার ওয়ান কত 10, 10কে যখন 20 দিয়ে আমরা মোড করি তখন আমাদের ভাগশেষ কত আসে, 10 আসে। এটা কিভাবে আসছে কেউ বলতে পারবা? এটা কিভাবে আসলো 10, এই রেজাল্টটা কিভাবে 10 আসছে ভাই কেউ বলতে ভাগফল পারবা? তো শূন্য এখানে, আর হলো ওই যে ভাগশেষ 10, কারণ ওই বড় সংখ্যাতে ভাগ দিলে তো ছোট সংখ্যায় ভাগশেষ থাকে, হ্যাঁ 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 একবারও তো পূর্ণবার যায় না। হ্যাঁ, সেটাই। এগুলো কিন্তু আমাদের ম্যাথমেটিক্যাল যেটা সেইভাবেই, এখানে ছোট সংখ্যাকে আমরা বড় সংখ্যা দিয়ে ভাগ করতেছি, এই জন্য এখানে ভাগফল যেহেতু শূন্য, তাহলে ছোট সংখ্যাটাই হলো এখানে ভাগশেষ, অর্থাৎ নাম্বার ওয়ানে যেটা আছে এটাই। তো এটা গেল। আর ইনক্রিমেন্ট, এটা এটা এই সাইডটা এইগুলো সম্পর্কে শেষ করে দেই, খুবই ইউজ হবে কিন্তু, মানে এই যা শেখাচ্ছি এগুলো কিন্তু মানে মানে কি বলে, ক্লিন কোড লেখার জন্য কিন্তু এরকমভাবে লিখতে হবে সব সময়, মানে এই যে এখন যে কয়টা শেখাবো মানে শিখবো আমরা। তো এটা এখানে থাক। আমরা এখানে একটা ভেরিয়েবল নিয়ে নিলাম ভার, ভার কি নিতে পারি, কাউন্ট, ভার কাউন্ট ইজ ইকুয়াল টু 0। এবার আমরা কি করব, আচ্ছা কনসোল লগের জন্য কিন্তু আমরা কিবোর্ড থেকে সিএলজি লিখলে কনসোল লগ সরাসরি চলে আসে, এটা আমরা যারা জানি না তারা জেনে নিয়ে। তো এবার আমরা কি শিখব, ইনক্রিমেন্ট। এখন এখানে কাউন্ট কত আছে, 0। এখানে কাউন্ট প্লাস প্লাস, যখন কাউন্ট প্লাস প্লাস লক করছি তখন কত আসছে, রেজাল্ট 0। আসলে কি রেজাল্ট ঠিক আছে, দেখি তো আমরা। এখানে 0 আর এখানে 1 আসছে কেন, এটা কি কেউ বলতে পারবা যারা জানো অলরেডি, কোনো ব্যাখ্যা বলতে পারবা? প্রথমটাই 0 কেন ভাই আসছে? পোস্ট ইনক্রিমেন্টের কারণে, পোস্ট ইনক্রিমেন্ট হলো ওই স্টেটমেন্ট পার হওয়ার পরে, পরের ভাই স্টেটমেন্টে হচ্ছে প্রথমটা ভ্যালু হচ্ছে দেখায়। প্রথমে এক্সিকিউট হয়েছে পরে অ্যাড হয়েছে, আর দ্বিতীয়টাতে ওই ওইটারই তো রেজাল্ট দিছে আর কি, কাউন্টের। তো এইটাই। তো এখানে এখানে কি এই ইনক্রিমেন্টের আবার দুইটা ভাগ আছে, একটা হলো প্রি ইনক্রিমেন্ট আর একটা হলো পোস্ট ইনক্রিমেন্ট। প্রি ইনক্রিমেন্ট একটা হলো প্রি, আর একটা হলো পোস্ট ইনক্রিমেন্ট। এই যে আমি কিন্তু সব কমেন্টে দিয়ে দিচ্ছি, যারা একবারে নতুন এইটা দেখবে তাদের জন্য। প্রি ইনক্রিমেন্ট কি, আমরা ইনক্রিমেন্ট সাইনগুলো, ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্ট যেটাই হোক, এই সাইনগুলো আমরা যদি প্রথমে দেই ভেরিয়েবলে সেটাকে বলা হয় প্রি, আর যদি পরে দেই পোস্ট, ভেরিয়েবলের পরে দেই এটাকে বলা হয় পোস্ট। তো প্রি দিলে কাজ কি করে, আগে এক বৃদ্ধি করে, ডাবল প্লাস প্লাস মানে আগে বৃদ্ধি করবে তারপরে প্রিন্ট করবে। তো আমি যদি এখানে এইটাই করি তাহলে ক্লিয়ার হবে। আচ্ছা এখানে যেটা ছিল এটাই থাক, আমি না তা করলে আবার হবে না, আগে আমি হবে না বলতে হবে ঠিকই কিন্তু অন্যরকম হবে। যখন আমি 8 কাজ করব, প্রথমে ইনক্রিমেন্ট করব পরে রেজাল্ট প্রিন্ট করব, তখন কিন্তু রেজাল্ট আসবে 1। অথচ যখন প্রথমে যদি আমি লাস্টে কাউন্ট, প্রথমে প্রিন্ট তারপরে কাউন্ট, মানে প্রথমে প্রিন্ট করবে তারপরে ইনক্রিমেন্ট করবে, তখন রেজাল্ট কিন্তু আগে 0 আসবে, তারপরে যখন 1 বৃদ্ধি করে গেছে তখন তোর কনসোল অলরেডি করে গেছে, তখন পরবর্তী লাইনের জন্য সে আগে প্রিন্ট করছে। তাহলে বর্তমানে এখানে প্রিন্ট হবে 1 আর এখানে প্রিন্ট হবে কত, এখানেও প্রিন্ট হবে 1, ওখানেও প্রিন্ট হবে 1, এইখানে এসে প্রিন্ট হবে কিন্তু 2। এবার যদি আমরা কোডটা রান করি রেজাল্ট কিন্তু আমাদের মধ্যে 1 1 2। মানে এটা কি সবাই বুঝতে পারছেন, মানে যারা আছেন তারা হয়তো বুঝতে পারছেন, কোশ্চেন থাকলে বলেন। তাহলে এটা গেল ইনক্রিমেন্ট। ঠিক একইভাবে আমরা ডিক্রিমেন্টের কাজ করতে পারি, আমরা একইভাবে এখানে ডিক্রিমেন্টের কাজ করতে পারি।
এখানে আমরা কি করব এখন ডিক্রিমেন্টের কাজ করতে পারি। এরও একই জিনিস, প্রি ডিক্রিমেন্ট প্রি ইনক্রিমেন্ট। তাহলে এখানে যেহেতু এখানে রেজাল্ট হবে 1 আর এখানেও রেজাল্ট হবে 1 আর এইখানে এসে রেজাল্ট হবে 0, এইখানে এসে রেজাল্ট হবে 0। দেখি ভুল বলছি কিনা, না ঠিক আছে। এখানে 1 কেন হলো, কারণ আমার প্রাথমিকভাবে 2 ছিল, তাহলে এখানে বলতেছে আগে 1 কমাই নাও, তারপরে রেজাল্টটা প্রিন্ট করো, তাহলে 2 থেকে 1 বাদ দিলে হলো 1। আসলে এই যে লেখাটা আমরা লিখতেছি এটার মিনিং কি, এটা দিন শেষে কিভাবে আসতেছে, এটা দিন শেষে আমাদেরকে দেখাচ্ছে হলো কাউন্ট। এটাকে আমরা কিভাবে লিখতে পারতাম, কাউন্ট ইজ ইকুয়াল টু কাউন্ট প্লাস 1। এইটার সংক্ষিপ্ত রূপ হলো, এইটার সংক্ষিপ্ত আমরা লিখতেছি কাউন্ট প্লাস প্লাস, হ্যাঁ ওইটার সংক্ষিপ্ত হলো কাউন্ট প্লাস প্লাস। এই যে কাউন্ট প্লাস প্লাসের মিনিং কি, কাউন্ট সমান কাউন্ট প্লাস 1, অর্থাৎ এই জিনিসটাকে সংক্ষিপ্ত করে আমরা এই যে এইভাবে, বা এখানে মাইনাস যখন লিখবো কাউন্ট মাইনাস মাইনাস তখন এইভাবে লিখি। এই জন্য শর্টকাট ক্ষেত্রে বা রিডেবল কোডের ক্ষেত্রে কিন্তু আমরা সবসময় এভাবে লিখবো, এরকম বড় এতে সিনট্যাক্সে যাব না। কোড যত কম ছোট করে লিখে মানুষের কাছে বেশি রিডেবল করা যায়, এটা হলো কোডের মানে স্ট্যান্ডার্ড যে কোনো ল্যাঙ্গুয়েজে। তো এটা গেল। এটার আরেকটা আমরা করতে পারি, ঠিক এইটারই আমরা শর্ট আরেকটা ফর্ম করতে পারি। সেটা কি, সেটা হলো, সেটা আমরা করতে পারি কাউন্ট ইজ ইকুয়াল টু প্লাস 1। এটাও কিন্তু আরেকটা ফর্ম। এটা হলো ইনক্রিমেন্টের জন্য, এটা হলো ডিক্রিমেন্টের জন্য। এই যে এই তিনটা কিন্তু সিমিলার, এই তিনটা জিনিস কিন্তু সিমিলার, এই তিনটা জিনিস হলো সিমিলার জিনিস। বুঝতে পারছেন এই 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 জিনিস, এইটা কি সবাই ক্লিয়ার? কাউন্টটা আবার একবার বললে ভালো হয়, বুঝিনি ভালো মতো। আচ্ছা প্লাসটা তো বুঝিনি প্রথম থেকে, হ্যাঁ, প্লাসটা মানে সেকেন্ড লাইনে গিয়ে ওয়ান এখানে এখানে এখান থেকে মানে ইনক্রিমেন্ট, বোঝা হয়নি কোথা থেকে, এখান থেকে উপরে সেকেন্ড লাইন, উপরে সেকেন্ড লাইন, এর উপরে আরো এক লাইন উপরে। এইখানে এইটা। হ্যাঁ, কাউন্ট আচ্ছা কাউন্ট প্লাস প্লাস, যেটা কাউন্ট প্লাস প্লাস, এইটা হ্যাঁ কাউন্ট প্লাস প্লাস, এখানে হ্যাঁ তো ওই সেকেন্ড লাইন, এইখানে ভিএস ওই লাইন, কোডে ভিএস এটা কোডে মানে নাম্বারে লাইন আছে, নাম্বার বললে ভালো হয় কোন লাইন থেকে। 60 নাম্বার লাইনটা। 60 নাম্বার লাইন। আচ্ছা এখানে হলো কাউন্ট প্লাস প্লাস। কাউন্ট প্লাস প্লাসের মিনিং কি, কাউন্ট প্লাস প্লাসের মিনিং যদি আমি এই কাউন্ট প্লাস প্লাস মানে হলো এইটা, আমি এটা ওইখানে দেই, যেহেতু আমরা প্লাসের কাজ আগে করছি এইখানে আমরা দেই। এই যে কাউন্ট প্লাস প্লাসের কাজ কি, কাউন্ট প্লাস প্লাস, এই যে এটা যদি আমি উপরে দেই, আচ্ছা নিচেই থাক। এই যে কাউন্ট প্লাস প্লাসের মানে কি, যে এক ইনক্রিমেন্ট করে, প্লাস প্লাস মানে ইনক্রিমেন্ট করে 1। এখন এই কাউন্ট প্লাস প্লাস ইনক্রিমেন্ট যদি 1 করতেছে, এটাকে আমরা ব্রডলি লিখতে পারি, আমরা ওইভাবেও লিখতে পারি, অথবা লিখতে পারি কাউন্ট প্লাস 1, অথবা আমরা লিখতে পারি কাউন্ট ইজ ইকুয়াল টু কাউন্ট প্লাস 1। এই যে এও যেমন 1 ইনক্রিমেন্ট করবে, এও 1 ইনক্রিমেন্ট করবে, কাউন্টের ভ্যালু কত, এখানে আবার এ করতে গেলে সে তো আবার ঠিক না, এখানে 0, এখানে কাউন্টের ভ্যালু হলো 0। তাহলে এখানে আমি কি করছি, এই যে ভেরিয়েবলের মান বৃদ্ধি করে আবার ওই একই ভেরিয়েবলে রাখা মানে কি, ভেরিয়েবলের ভ্যালু ওভাররাইড হওয়া। এর মানে কি বোঝায়, এখানে আমি যখন এইটা করতেছি কাউন্ট ইকুয়াল টু কাউন্ট প্লাস 1, অর্থাৎ কাউন্টের ভ্যালু প্রথম আছে 0, তার সাথে বলতেছি 1 যোগ করো, আবার ওই যোগফলটাকে কাউন্টের ভিতরে রাখতেছি, অর্থাৎ এর সিনট্যাক্স হলো 0 প্লাস 1 ইকুয়াল টু 1। এই 1টারে আবার অ্যাসাইন করছি এই ভেরিয়েবলের ভিতরে, একই ভেরিয়েবল, অর্থাৎ এখন কাউন্টের ভ্যালু কিন্তু 0 না, এখন কাউন্টের ভ্যালু হলো 1। এরপরে যত জায়গায় কাউন্ট ইউজ করব, কাউন্টের ভ্যালু কাজ হবে 1 হিসেবে, 0 ওভাররাইড হয়ে গেছে। আর ভেরিয়েবল ডিক্লেয়ারের ক্ষেত্রে বা প্রোগ্রামিংয়ের ক্ষেত্রে সেম জিনিস, সবসময় সর্বশেষ যেটা অ্যাসাইন করা হয় ওইটাই থাকে, মানে ভেরিয়েবলের ডাটা ওইটাই থাকে। এখানে ভেরিয়েবলে আমি অ্যাসাইন করছিলাম কাউন্টে 0, ঠিকই আছে, কিন্তু যখন এখানে এসে কাউন্ট প্লাস 1 এইটার মাধ্যমে হোক, অথবা কাউন্ট প্লাস প্লাস 1 হোক, বা কাউন্ট ইজ ইকুয়াল টু কাউন্ট প্লাস ইকুয়াল টু 1, এটার মাধ্যমে যেভাবেই হোক না কেন, আমি কাউন্টের ভ্যালু যখনই চেঞ্জ করতেছি তখন আর 0 থাকবে না, তখন যখন যে লাইনে যে কাজটা করতেছি ওই ভ্যালুটা অ্যাসাইন হয়ে যাবে। তাহলে
মূলত কাউন্ট ইজ ইকুয়াল টু এই যে লাইনটা ছিল কই, এই যে এটা কাউন্ট প্লাস প্লাস, কাউন্ট প্লাস প্লাসের ব্রডলি রূপ হলো এইটা, কাউন্ট ইজ ইকুয়াল টু কাউন্ট প্লাস 1। অর্থাৎ এই কাজটাই ও সংক্ষেপে এইভাবে করতেছে। এতটুকু ক্লিয়ার? জি, বুঝতে পারছি। ঠিক একইভাবে মানে শুধু প্লাস প্লাস বলে কথা না, মাইনাসের ক্ষেত্রেও তাই, সব ক্ষেত্রে একই, মানে সব সময় নিচের ভ্যালুটা দিয়ে ওভাররাইড হয়ে যাবে। এখন আমি এখানে কাউন্টের ভ্যালু দিয়ে আসছি 10, এবার আমরা কাউন্ট মাইনাস মাইনাসটা করবো, তাহলে কাউন্ট মাইনাস মাইনাসের এর মানে হলো কাউন্ট ইজ ইকুয়াল টু কাউন্ট মাইনাস 1। অর্থাৎ এখানে কাউন্টের ভ্যালু কত দিয়ে আসছি আমি 10, কারণ এগুলো সব কমেন্ট করা, তাহলে এই ভ্যালুগুলো এক্সিকিউট হচ্ছে না, তাহলে এইটাই এক্সিকিউট হবে, তাহলে কাউন্টের ভ্যালু 10, এইটা এক্সিকিউট হওয়ার পরে চলে আসবে এইখানে। তাহলে আমি এই যে কাউন্ট মাইনাস মাইনাস যেটা লিখছি বা এইটা আমি প্রথম কমেন্ট করি, এই যে কাউন্ট মাইনাস মাইনাস, এই মাইনাস মাইনাসটার ব্রডলি রূপ হলো এইটা, কাউন্ট ইজ ইকুয়াল টু কাউন্ট মাইনাস 1। তাহলে এখানে কি আসে, কাউন্টের ভ্যালু আছে 10, তার সাথে 1 বাদ দিলে আসে 9। তাহলে আমি যদি এখানে কনসোল লক করি, আমি যদি এখানে কনসোল লক কাউন্ট করি, তাহলে এখানে কত পাবো, 9। এখানে কত পাবো, 9। আমি এ করে আসি, এখানে আমি পাবো হলো 9। এই যে এই 9 পাইছি, এখানে এইটার ভ্যালু কত আসছে, 9, এই জন্য এখানে 9। ঠিক একইভাবে কাউন্ট মাইনাস মাইনাস মানে কি, প্রথমে কাউন্টের ভ্যালুটা কনসোল করো, কনসোল আগে যে থাকবে তার কাছে আগে, তাহলে কনসোল ডট লগে কি বলতেছি, কাউন্ট, তাহলে আগে হলো কনসোলটা, এই কাউন্টারে কনসোল করো, তাহলে ও কনসোল করছে কত, 9। তারপরে বলতেছে কি মাইনাস মাইনাস, তাহলে মাইনাস মাইনাসের মিনিং কি, এইটা মানে এখানে কাজ হচ্ছে এইটা, তাহলে 9 মাইনাস 1, তাহলে এখান থেকে আবার এই 9-এর থেকে 1 বাদ যাবে, তাহলে কত, 8। সেই 8 আবার প্রিন্ট হচ্ছে এই লাইনে। অর্থাৎ এই যে কাজটা আমরা করে আসছি ব্রডলি, সেই কাজটা এখানে হয়ে দেন এই ভ্যালুটা প্রিন্ট করতেছে 8। এখানে যেমন কাউন্ট আমরা লিখছি সেই কাউন্ট হলো এই, আর এখানে এই কাজটা এভাবে দেখালাম, আর এখানে এইভাবে দেখালাম, দুইভাবে, এটার ব্রড হলো এটা। আমরা দুইভাবেই করতে পারি, কিন্তু সংক্ষেপে যখন 1 নিয়ে কাজ করব তখন এইটা। কিন্তু যদি আমরা চাই প্রতিবার 2 করে ডিক্রিমেন্ট হবে বা 2 করে ইনক্রিমেন্ট হবে, তখন কিন্তু এই সিনট্যাক্সে আর কাজ হবে না, তখন কিন্তু এই যে প্রিফিক্স ইনফিক্সের কিন্তু কাজ হবে না। কারণ এই মাইনাস মাইনাস প্লাস প্লাস এরা কিন্তু কি করে, এরা কিন্তু মূলত 1 করে ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট করে, 1 করে ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট করে। যখন আমরা আমাদের নির্দিষ্ট কোনো ভ্যালু ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট করবো 1-এর বেশি, তখন আমাদেরকে যে সিনট্যাক্সে যাইতে হবে সেটা হলো টার্নারি অপারেটরে যাইতে পারি আমরা, না টার্নারিতে আবার ভুল কথা, তো আবার অন্য জায়গায় চলে যাচ্ছি। টার্নারি হলো কন্ডিশন আমরা শিখি নাই, বাদ। তখন আমরা কি করব, আমি এগুলো কমেন্ট করে দেই, এটাও কমেন্ট করে দেই, তাহলে আমার কাউন্টের ভ্যালু আছে কত, 10। এইবার আমরা যেটা করব হলো ইনক্রিমেন্ট, আমি এখানে ইনক্রিমেন্ট বাই 2। ইনক্রিমেন্ট বাই 2 যখন করব, তখন কিন্তু আমাকে দিয়ে এইভাবে করলে হবে না, তখন কিন্তু আমাকে এইভাবে করতে হবে কাজটা। এই যে দুটা সিনট্যাক্স লিখছি, এই দুইভাবে করতে হবে, তখন কিন্তু আর কাউন্ট প্লাস প্লাস দিলে কাজ হবে না, তখন কিন্তু কাউন্ট প্লাস প্লাস দিলে কাজ হবে না। যখন আমরা 1 করে করব, 1-এর দরকার, তখন আমরা এই শুধুমাত্র এই সিনট্যাক্সটা ইউজ করতে পারি, অথবা বিকল্প যে 3টে দেখালাম, মানে এইভাবে ইউজ করতে পারি, এখানে 1 দিয়ে, এইভাবে ইউজ করতে পারি, এখানে 1 দিয়ে। কিন্তু যখন আমরা 1-এর বেশি করে ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট করব, তখন এই সিনট্যাক্সটা আমাদের ভুলে যাইতে হবে, তখন আমাদের বাকি যে 2টা সিনট্যাক্স আছে, এই 2টার যে কোনো একটা আমাদের বেছে নিতে হবে। তবে আমরা সবসময় এইটা নিয়ে কাজ করব, এর থেকে শর্ট হলো এইটা, এবং সব থেকে রিডেবল হলো এটা। কাউন্ট এইটার মিনিংই হলো আবার এইটা, কাউন্ট প্লাস ইকুয়াল টু এর মিনিং কি, কাউন্ট প্লাস ইকুয়াল টু এর মিনিং হলো কাউন্ট ইকুয়াল কাউন্ট প্লাস 2। কাউন্টের মতো ভেরিয়েবল বসবে, আর প্লাস ইকুয়াল টু মানে হলো কাউন্ট প্লাস 2, অর্থাৎ বাম পাশে যে ভেরিয়েবলটা থাকবে ওই ভেরিয়েবলের সাথে ডাইন পাশে যে ইনক্রিমেন্টটা থাকবে ওই ইনক্রিমেন্টটা যোগ হয়ে যায়। এটা হলো এটা। যখন আমরা নির্দিষ্ট সংখ্যকে যোগ করব, তখন কিন্তু আমাদেরকে এইভাবে করতে হবে। এখন এখানে যদি আমরা কাউন্টারে প্রিন্ট করি কত হবে, এখানে কাউন্টের ভ্যালু আমাদের ছিল 10, আর এখানে আমরা ইনক্রিমেন্ট করছি কত, 12, তাহলে এখানে হবে রেজাল্ট হবে 22। আমরা দেখে আসি, আমরা এখান থেকে দেখে আসি।
এই যে রেজাল্ট কিন্তু আমরা 22 পেয়ে গেছি। তো ইনক্রিমেন্ট ডিক্রিমেন্টের আর কি মোটামুটি এটাই আর কি, মানে শর্ট ফর্ম এ ফর্ম সবই দিয়ে দিলাম, আর W3 স্কুলে তো আছেই। তো এখানে আমরা এই যে প্রত্যেকটার এটা হলো এডিশনাল, মানে প্রত্যেকটার কিন্তু আমরা মানে এ করলাম প্লাস আর মাইনাস তো শিখালাম, প্লাসটা শিখালাম এই যে এটা। ঠিক আমরা যদি এবার মানে কাউন্টারে মাইনাস করি, কাউন্ট প্রথমে লিখবো মানে অপারেটরটার নাম লিখবো প্রথমে, এবং তারপর কত ইকুয়াল দিয়ে কত ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট করব তত লিখবো। অর্থাৎ এর মানে হলো এটা, এখানে যদি কনসোল লগ কাউন্ট করি কত আসবে, এখানে আসবে 20, কারণ এইখানে প্রিন্ট হয়েছে কত 22, তার থেকে আমি 2 বাদ দিচ্ছি, কাউন্ট 20 - 2, তাহলে এর ভেতরে অ্যাসাইন হবে 20, এই 20 আমরা এ করতেছি, এই যে 20। ঠিক একইভাবে আমরা কিন্তু এই রেজাল্টগুলোও করতে পারি। এই যে আমি কিন্তু দ্রুত করে দিচ্ছি এটা, ভাগ, কারণ হলো একটু পরে নামাজের টাইম আছে, নামাজ পড়তে। এই যে আমাদের কিন্তু আউটপুট, আমরা জাস্ট এবার আউটপুটটা দেখে জাস্ট ব্যাখ্যা করে দিচ্ছি, যেহেতু এগুলো সবাই কম বেশি জানে, আর আমি বললাম এইমাত্রই ডিটেল, সরি। এটা 22, তাহলে 22-এর রেজাল্ট কোনটা, 22 হলো এইটা। যখন ইনক্রিমেন্ট করছি 12, তখন 10 আর 12 22 হয়েছে, এখানে 2 মাইনাস করছি, তাহলে রেজাল্ট হলো 20, আর এখানে রেজাল্ট হলো 40। কারণ কি, কাউন্টের ভ্যালু এখন কত, সর্বশেষ যেটা আমি সবসময় বারবার বলছি, ভেরিয়েবলে কিন্তু লাস্টেরটাই সবসময় থাকে স্টোর হয়ে। তাহলে এখানে কাউন্টের ভ্যালু কত 20, এখানে যখন কাউন্ট ইউজ করছি তখন এই 20 নিয়ে কাজ করবে, তাহলে 20 ইন্টু 2, এখানে মানে কি কাউন্ট ইন্টু 2, মানে 20 2 40, রেজাল্ট হলো 40, তাহলে এখানে রেজাল্ট 40। একে আবার 2 দিয়ে এখানে ভাগ করছি, তাহলে এখানে রেজাল্ট কত, 40-কে 2 দিয়ে ভাগ করলে ভাগফল কত 20। আবার এখানে যেহেতু 20, এখানে কাউন্টের মান 20, তাকে 2 দিয়ে যদি মোড করি তাহলে এখানে মডুলাস কত হবে 0, কারণ ভাগশেষ হলো 0। কারণ হলো ইন্টিজারকে ইন্টিজার বলতে মানে জোড় সংখ্যাকে ভাগ করলে তো জোড় দিয়ে ভাগ জোড় দিয়ে ভাগ করলে তো সবসময় আর কি, জোড়কে জোড় দিয়ে ভাগ করলে বা 2 দিয়ে ভাগ করলে সবসময় কি পাই আমরা, ভাগফল মানে কি ভাগশেষ 0 পাই। এই জন্য আমাদের আউটপুট কিন্তু এই যে, ঠিক আছে। তো এই আর কি অপারেটর বা এ সম্পর্কে কিন্তু বিস্তারিত কিন্তু আলোচনা করলাম।